এই একটি ঘটনা আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম নাসির। ওনার বাড়ি টাঙ্গাইল জেলার সদর উপজেলার কাতুলি ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামে। ঘটনাটি মূলত ওনার বাবার সাথে ঘটে যাওয়া। বেশ কয়েকটি ঘটনা উনি আমাদেরকে পাঠিয়েছেন, সবগুলো ঘটনা একসাথে আমরা আপনাদেরকে এখন উপস্থাপন করব। চলুন ঘটনায় চলে যাই। ঘটনার সময়কাল এটা আসলে অনেক আগের, কেননা ঘটনা যখন ঘটে তখন ওনার বাবার বয়স কম ছিল, 15-16 বছর এরকম ছিল। ওনার বাবার নাম আব্দুল খালেক। প্রথম যে ঘটনাটি বলবো এখন, এই ঘটনাটি যখন ঘটে তখন সময়কাল এই 70-এর দশকের শুরু বা এরকম একটা সময় হবে আর কি। ওনার দাদার কলই ক্ষেত ছিল, আর এই কলই ক্ষেতটা ছিল যমুনা নদীর ওপারে। বিস্তীর্ণ চরাঞ্চল জুড়ে কলই ক্ষেত করেছিলেন ওনার দাদা। এখন সমস্যা হলো কি, এই কলই যখন পেকে যায় এটা চুরি করার একটা হিড়িক পড়ে যায়। বিভিন্ন জায়গা থেকে কলই চোর এসে এই কলই ক্ষেত থেকে কলই চুরি করে নিয়ে যায়। আবার অনেকেই কি করে, গরু ছাগল কলই ক্ষেতের মধ্যে নামিয়ে দেয়। গরু ছাগল আবার এই পাকা কলই ক্ষেত খেতে খুবই পছন্দ করে। তো এই ধরনের সমস্যাগুলো তো হয়ই, কলই ক্ষেত পাহারাও দিতে হয়। যখন ওই কলই পাকার সময় চলে এসেছে তখন পাহারা তো দিতে হবে। পাহারা দেওয়ার জন্য লোক পাওয়া যাচ্ছিল না, কেননা অনেকেই তো কলই পাহারা দেওয়ার জন্য লোকজন ফিক্সড করে ফেলতেছে। যার কারণে এই নাসির ভাইয়ের দাদা উনি তো লোক পাচ্ছিলেন না। তবে পাওয়া গেল একজন লোক, তার বয়স আবার বেশি, 70-এর উপরে বয়স, একজন বৃদ্ধ লোক। তিনি অবশ্য পরিচিতই ছিলেন। তাকে এই কলই ক্ষেত পাহারা দিতে হবে। তাকে কলই ক্ষেত পাহারা যেহেতু দিতে হবে, তার অনেক ব্যবস্থা এই বাড়ি থেকেই করতে হবে, খাওয়া দাবার থেকে শুরু করে না সব কিছু। এখন এই খাবার দাবার যে খাবেন, বিশেষ করে রাতের বেলা, রাতের যে খাবারটা, এইটা কিন্তু দিয়ে আসতে হবে। এটা কিন্তু একটা সমস্যারই বিষয়। তখন ওই ব্যক্তিকে বলা হলো যে তুমি বিকাল টাইমে চলে যাবা, একবারে খাবার টাবার নিয়ে চলে যাবা। রাতের বেলা তো আসলে এই যমুনা নদী পার হয়ে আবার ওই চরে গিয়ে খাবার দিয়ে আসা খুব কঠিন হয়ে যাবে। তো উনি রাজি হলেন যে ঠিক আছে, তাই হবে, আমি একবারে দুপুরের খাবার শেষ করে একটু বিকেল হলে তখন রওনা দিব। দিনের বেলা তো আসলে চোর চুরি করতে আসে না, চোর চুরি করতে আসাই মূলত এই সন্ধ্যার পর থেকে ভোর রাত পর্যন্ত, এর মধ্যে চুরি চামারি হয় আর কি এখানে। তো ওই যে কলই ক্ষেত, ওইখানে বড় করে একটা আগে থেকেই মাচা বানানো হয়েছিল, টং বানানো হয়েছিল আর কি। ওখানে যদি উঠে দাঁড়ানো যায়, দাঁড়ানোর পর হাতে একটি টর্চ লাইট নিয়ে যদি চতুর্দিকে ঘোরানো যায়, তাহলে আশেপাশে কেউ আছে কিনা ওই কলই ক্ষেতের মধ্যে সেটা কিন্তু বোঝা যায়। তো উনি তো হাতে একটা টর্চ লাইট নিয়ে যেতেন রাতের বেলা, এভাবে দাঁড়িয়ে মাঝে মাঝে কয়েকবার করে টর্চ লাইট ঘোরাতেন, দেখতেন যে কেউ আছে কিনা। যেহেতু কলই ওনার ক্ষেত থেকে চুরি আগে হয় নাই, অন্যান্য ক্ষেতে হচ্ছিল আর কি, তো যেহেতু পাহারা বসানো হয়েছে, যার কারণে ওনার ক্ষেত থেকে আর কলই চুরি হওয়ার সম্ভাবনা নাই, এটাই ধরে নেওয়া যায় আর কি। তো ওইভাবে কলই চুরি হচ্ছিল না। কয়েকটা দিন পার হয়ে গেল। এক রাতে ওই বৃদ্ধ লোকটি উনি ওই টঙের উপরেই শুয়ে আছেন আর কি। নিয়ম তো আসলে হাঁটাহাঁটি করা, ঘুমানোর সুযোগ নাই। উনি শুয়ে আছেন, হঠাৎ করে মনে হচ্ছে যে ওই টঙের যে নিচে যে ফাঁকা অংশটা থাকে, টং তো মাটি থেকে উঁচু হয়, ওখানে খচমচ খচমচ শব্দ হচ্ছে। অনেক সময় রাতের বেলা যদি ঘরে ইঁদুর ঢোকে, তো ইঁদুর অনেক সময় দেখা যাচ্ছে যে ওই কাগজপত্রের মধ্যে যখন ঢোকে তখন এক ধরনের খচমচ শব্দ হয়, ওই রকম শব্দ। উনি চিন্তা করলেন এরকম ইঁদুর টিঁদুর আসছে কিনা, কারণ ফসলের ক্ষেতে কিন্তু বড় বড় ইঁদুর থাকে। উনি এটা নিয়ে আর ওরকম বেশি চিন্তা করেন নাই, তবে সেই শব্দটা অনেক বেড়ে যাচ্ছিল। উনি উঠলেন, উঠে ওই নিচের দিকে টর্চ লাইট ধরেছেন, টঙের নিচে আর কি। দেখলেন না, কিছু নাই। তখন মনে হলো দেখি একটু চতুর্দিকে লাইট মেরে দেখি কিছু দেখা যায় কিনা। উনি উঠে দাঁড়িয়ে চারদিকে টর্চ ধরছেন, ঘোরাচ্ছেন টর্চ লাইটটা। হঠাৎ একটা জায়গায় এসে টর্চ লাইটটা উনি থামিয়ে দিলেন। মনে হলো ওখানে কিছু দেখেছেন। উনি দেখতে পেলেন একটা বৃদ্ধ লোক কুঁজো হয়ে হাতে একটা লাঠির উপর ভর করে ওই কলই ক্ষেতের মধ্যে দিয়ে আস্তে 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 হেঁটে যাচ্ছে। লোকটার চেহারা ভালো বোঝা যাচ্ছে না, তবে একটা বৃদ্ধ লোক, লম্বা টাইপের কোনো জুব্বা বা এরকম কিছু একটা পরা,
এরকম কিছু পরা রয়েছে, সেটার রং একদম ধবধবে সাদা না, আবার কালোও না, এরকম অ্যাশ কালার টাইপের কিছু একটা হতে পারে, এরকম উনি ধারণা করেন আর কি। ওই লোকটা ওই লাঠিতে ভর দিয়ে আস্তে আস্তে হেঁটে যাচ্ছে। উনি দূর থেকে বলছে, এই কেডা রে, এত রাত্রে কি করো এখানে? চোর নাকি? কলই চুরি করতে আসছো নাকি? হ্যাঁ দাঁড়াও, আমি আসতেছি, এরকম বলছেন উনি। বলার পর উনি কিন্তু টর্চ লাইটটা ধরেই রেখেছেন। হঠাৎ করে দেখেন যে সামনে কিছুই নেই। তখন উনি শিওর হলেন নিশ্চয়ই এটা চোর হবে। হঠাৎ করে যেহেতু গায়ের উপর টর্চ লাইটের আলো পড়েছে, তখনই ওই আইল যে আছে আইলের সাথে শুয়ে পড়ে নিশ্চয়ই কলই ক্ষেতের মধ্যে ঢুকে গেছে, যার কারণে এখন বোঝা যাচ্ছে না, এরকমটা উনি চিন্তা করেছেন। উনি আবার ওই দিকটাতে এগিয়ে গিয়েছেন যেখানে ওই বৃদ্ধ লোকটিকে উনি দেখেছিলেন। সেখানে গিয়ে উনি কাউকে কিছু আসলে কোনো কিছু আলামতি খুঁজে পান না, যেখানে কোনো মানুষ হেঁটে গিয়েছে বা এরকম কিছু হয়েছে, এটা উনি খুঁজে পান না। উনি চিন্তা করলেন কী ব্যাপার, এরকম একটা বৃদ্ধ লোক হামাগুড়ি দিয়ে যে চলে যাবে এতটা পথ, এটা তো হতে পারে না। উনি আরও ভালো করে চতুর্দিকে লাইট ধরলেন, উনি কাউকে দেখতে পেলেন না। এবারে উনি বেশ ভয় পেয়েছিলেন। উনি তাড়াতাড়ি আবার সেই টঙের ওখানে চলে যান। সারা রাত আর ঘুমাতে পারেন নাই, উনি ওখানেই ছিলেন। এদিকে হয় কি, উনি যে আসছেন না এইটা বাড়ির লোকজন টের পায়। সকাল হয়ে যায়, দুপুর হয়ে যায়, উনি আসেন নাই। কারণ নর্মালি সকালেই চলে আসে আর কি, সারা রাত থাকে, তারও ঘর বাড়ি আছে, আসে না, সকালে আসে না, দুপুরে আসে না। ঘটনাটা কি, তখন এই নাসির ভাইয়ের দাদা, নাসির ভাইয়ের বাবা আব্দুল খালেক সাহেবকে পাঠান, যা তো বাবা, এই লোকটা আসলো না, সকালেও খাইতে আসলো না, দুপুরেও খাইতে আসলো না, রাতের খাবারটা নিয়ে যা। তখন নাসির ভাইয়ের বাবা উনি ওই বৃদ্ধ লোকটির জন্য খাবার নিয়ে রওনা দিলেন। যেতে হবে তো যমুনা নদী পার হয়ে। উনি তো যাচ্ছেন যমুনা নদীর দিকে। উনি যখন পার হয়েছেন তখন দেখেন যে নদীর পাড়ে বেশ কিছু লোক কিছু একটা করছে। উনি চিন্তা করলেন যে কী ব্যাপার, কি করে। তখন কিন্তু সন্ধ্যা লাগে লাগে ভাব, মাগরিবের আজান তখনও দেয়নি, তবে যে কোনো সময় দিয়ে দেবে এমন একটা অবস্থা। চতুর্দিকে অন্ধকার নেমে আসছে। উনি কাছে গিয়ে দেখতে পেলেন যে হিন্দু সম্প্রদায়ের কিছু লোকজন এখানে আছে। কোনো একটা পরিবারের 5 কি 7 বছর বয়সী কোনো একটা ছেলে বাচ্চা মারা গিয়েছিল। তো তাদের রিচুয়াল অনুযায়ী তাকে পোড়ানো হবে না, চাপা মাটি দেয়া হবে আর কি। তো ওই আয়োজনটাই চলছিল। তো উনি দেখলেন যে ওই বাচ্চাটাকে তাদের রিচুয়াল অনুযায়ী বা তাদের রীতি অনুযায়ী ওখানে মাটি দেওয়া হলো। তো উনি এটা দেখে হেঁটে রওনা দিয়েছেন ওনার যেই কলই ক্ষেত, ওনাদের যেটা আর কি জমি, সেই দিকে। তো উনি অবশ্য হাতে একটা হারিকেন নিয়ে বের হয়েছিলেন। চিন্তা ছিল যে অন্ধকার যখন নেমে আসবে তখন ওই হারিকেনটা নিয়ে আবার যেন উনি বাড়িতে ফিরতে পারেন। পুরনো হয়ে গিয়েছিল হারিকেনটা, অবশ্য নতুন হারিকেন না। ওনার কাছে ম্যাচও ছিল, অন্ধকার হলে আলোটা জ্বালিয়ে দেবেন আর কি। উনি যখন পৌঁছান ওনাদের জমির কাছে তখন ওই বৃদ্ধ লোকটিকে দেখেন যে সে বসে আছে খুব মনমরা হয়ে। তখন বলেন যে, ও কাকা, কি হয়েছে, খাইতে আসলেন না কেন? তখন উনি বলেন যে শরীরটা তো ভালো লাগছিল না, রাতের বেলা কী যেন একটা দেখলাম। তখন এই ঘটনাটা খুলে বলেন আর কি, উনি কী দেখেছেন। এই জন্য উনি আসেন না, ওনার ক্ষুধাও লাগে নাই, কেমন যেন একটু শরীরটা ম্যাচ ম্যাচ করছিল, এমনটাই বললেন আর কি। তো ওনাকে খাবার দিলেন, রাতের খাবার উনি খেলেন। খাবার পর তখন এই আব্দুল খালেক সাহেব, যিনি নাসির ভাইয়ের বাবা, উনি রওনা দিবেন। তখন আবার ওই বৃদ্ধ লোকটি বলছে যে, আরে বাবা, এখন তো সন্ধ্যা নেমে আসছে, রাতও হয়ে গেছে, এখন কি যাওয়াটা ঠিক হবে? আজকে থাকো, এখানেই থাকো, 2 চাচা ভাতিজা মিলে ক্ষেত পাহারা দিই। তখন এই নাসির ভাইয়ের বাবা বলেন যে, না, আমি তো আসলে বাসায় বলে আসিনি যে রাত্রে থাকবো, আমি যদি না ফিরি তাহলে তো বাড়ির লোকজন আবার চিন্তা করবে, তখন এত রাত্রেবেলায় যমুনা নদী পার হয়ে তো এই পাশে আমাকে খোঁজার জন্য আসতে পারে, জিনিসটা তো ভালো দেখা যাবে না, এর থেকে আমি যাই, চলে যাই। তখনই বললেন, আচ্ছা ঠিক আছে বাবা, যাও, সাবধানে যাও। এরপর উনি রওনা দিয়েছেন। তখন কিন্তু রাত বেশি না, মানে সন্ধ্যার পরে এশার আজানও হয় নাই এমন সময়। তো উনি আসছেন, আস্তে আস্তে নদীর ওই যে জায়গাটা, যেই জায়গাটাতে সন্ধ্যার কিছুক্ষণ আগেই একটা বাচ্চাকে মাটি দেওয়া হয়েছিল, ওই জায়গার কাছাকাছি যখন আসছেন, হঠাৎ করে তার কাছে মনে হলো সামনে একটা ঘূর্ণি বায়ু সৃষ্টি হয়েছে, যেটাকে আমরা অনেক সময় বানকুড়ালি বলি। এরকম একটা বানকুড়ালি সৃষ্টি হয়েছে। আর ওই বানকুড়ালি যখনই সৃষ্টি হয়েছে, এই জিনিসটা কি করছে, বৃত্তাকারে
ওনার চারপাশে ঘুরছে। এইটা দেখে তো উনি মারাত্মক ভয় পেয়ে যান, কারণ এরকম বানকুড়ালি হঠাৎ করে এই জায়গায় সৃষ্টি হলো, কারণটা কি? একটা পর্যায়ে ওই বানকুড়ালি ওনার পেছনে এসে থেমে যায়, ওটা আর সামনে আসছে না, মানে বৃত্তাকারে চতুর্দিকে ঘুরছিল তো ওইটা সামনে আসছে না। উনি সাহস করে পেছন দিকে তাকান, উনি দেখতে পান যে 5 কি 6টা অবয়ব বা আরও 1-2টা বেশিও হতে পারে ওনার ধারণা, এরকম অবয়ব দাঁড়িয়ে আছে। এরা সবই কালো একটা গুমট অন্ধকারের মতো এক একটা অবয়ব, মানে এদের চেহারা বোঝা যাচ্ছে না, হাত পা বোঝা যাচ্ছে না, তবে একটা মানুষের মতো অবয়ব বলে মনে হচ্ছে। মানুষ যদি অন্ধকারে দাঁড়িয়ে থাকে, হাত পা না বোঝা গেলেও কিছুটা কিন্তু বোঝা যায় যে এটা একটা মানুষের অবয়ব, মনে হচ্ছে এরকম কিছু একটা। তো এইটা যখন উনি দেখেছেন, উনি সামনের দিকে দৌড় দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু মনে হচ্ছে যে উনি কোনোভাবেই দৌড়াতে পারছেন না। অনেক সময় আমরা স্বপ্নের মধ্যে দৌড়ানোর চেষ্টা করি, অনেক জোরে দৌড়ানোর চেষ্টা করি, কিন্তু হাত পা আগায় না, মনে হচ্ছে এরকমটা। উনি কোনোভাবেই সামনের দিকে আগাতে পারছেন না। উনি চেষ্টা করছেন, সামনের দিকে আগাতে পারছেন না। এদিকে পিছনে এরকম ভয়ঙ্কর অবয়ব দাঁড়িয়ে আছে, একটু আগে উনি বানকুড়ালি দেখেছেন, সেটাই এখন এই ধরনের অবয়বের রূপ নিয়েছে। উনি তো ভয়ে একদম অবস্থা খারাপ। হাতে কিন্তু হারিকেন আছে, হঠাৎ করে এর মধ্যে হয় কি ওই হারিকেনটাও নিভে যায়, আর তখন ওনার ভয়ের মাত্রাটা একদম সীমাহীন হয়ে যায়। উনি এবার গলা ছেড়ে চিৎকার করতে থাকেন। এদিকে হয়েছে কি, উনি যেখানে দাঁড়িয়েছিলেন ওখান থেকে কিছুটা দূরে একটা নতুন ঘর তৈরি হচ্ছিল। বাবা এবং ছেলে মিলে নতুন করে ঘর তৈরি করছিলেন। ওনারা হয়তোবা অন্য কোনো জায়গায় নদী ভাঙনের কারণে এই দিকটাতে সরে এসেছিলেন, তারা ওখানে ঘর তৈরি করছেন। কেবল ওই ভিটেটা বেঁধেছেন মাটি দিয়ে, কয়েকটা বাঁশ গেড়েছেন, রাতে থাকার জন্য একটা কোনো মধ্যে একটা সামিয়ানার মতো কিছু টানিয়েছেন আর কি। সকালে আবার বাব্বাটা মিলে কাজ শুরু করবেন। তো ওনারাই চিৎকার শুনেছেন। ওনারা চিৎকার শোনার সাথে সাথে হাতে টর্চ লাইট নিয়ে বের হয়েছেন, যে আরে ঘটনা কী রে, চিৎকার করে কে, নিশ্চয়ই কেউ বিপদে পড়ছে। তো ওনারা যখন এগিয়ে আসেন তখন হঠাৎ করে এই নাসির ভাইয়ের বাবা শরীরে শক্তি ফেরত পান। উনি সামনের দিকে দৌড়াতে থাকেন, কিন্তু একটু দৌড়িয়েই উনি চিৎ হয়ে পড়ে যান, সেন্সলেস হয়ে যান। এদিকে এই দুইজন এগিয়ে আসে, এগিয়ে আসার পর তাকে তো অজ্ঞান অবস্থায় পায়, তাকে ধরে তাদের এই ভিটার এখানে নিয়ে আসে। ওই সময় তাদের কিছু রিচুয়াল আছে, যেমন কাঁচি পরা, মানে দা পরা, বটি পরা, মানে এরকম দেখা যাচ্ছে আগুনে আবার ছ্যাঁক দিয়ে সেটার পানি খাওয়ানো, মানে এটা কিন্তু এক একটা জায়গায় এক এক রকম গ্রামীণ কিছু টোটকা পদ্ধতি রয়েছে, ভয় পেলে তারা এটা করেন আর কি। তো এরকম কিছু তারা করেন ওই সময় ওনাদের সাধ্য অনুযায়ী, ওই সময় যেটা আর কি ওনারা পেরেছেন। যখন তার জ্ঞান ফেরে তখন তারা জিজ্ঞেস করেন তোমার বাড়ি কোথায়, তখন বলেন যে এই ব্যাপার, আমার বাড়ি তো ওই যে যমুনার ওই পারে, আমি আসছিলাম এই আমাদের এক মুরব্বী পাহারাদার তাকে খাবার দিতে। তখন উনি বলেন যে তুমি এত সাহস, তোমার এত অল্প বয়স, তুমি এই সময় এদিক দিয়ে আসতেছো, এই জায়গাটা তো আসলে ওইভাবে ভালো না, অনেক ভয়ের ঘটনা এদিকে ঘটে, এটা আমরা জানি, তারপরেও আমরা আসলে এই জায়গায় ঘর তৈরি করতেছি। এই সমস্ত কথাবার্তা যখন হয় তখন ওনারাই তাকে বাড়িতে দিয়ে আসেন। তো এটা তো এই ঘটনা পর্যন্ত গেল। তবে ওই যে কলই ক্ষেতের ওই ঘটনাটা ওই পর্যন্ত, এরপর আর কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই। এবার আসি নাসির ভাইয়ের বাবার সাথে ঘটে যাওয়া পরবর্তী আর একটা ঘটনাতে। এই ঘটনাটা ওই যমুনা নদীর পাড়েই হয়েছিল। ঘটনার সময়কাল প্রায় একই সময় আর কি। উনি তো মাছ ধরতেন, উনি মাছ ধরার জন্য বিভিন্ন ধরনের সরঞ্জামাদি ব্যবহার করতেন, কখনো ট্যাটা ব্যবহার করতেন, কখনো উনি ঝাঁকি জাল, খইয়া জাল এর যেগুলা বলে আর কি, এটা ব্যবহার করতেন, তখন আবার ভেসাল ব্যবহার করতেন। তো যমুনা নদীর একটা জায়গায়, ওখানে তো অনেক নালা আছে, ওই একটা জায়গায় উনি ভেসাল পেতেছিলেন। ভেসাল কি জিনিস সেটা আমরা বিভিন্ন সময় আগে বিভিন্ন ঘটনাতে বলেছি, বিশেষ করে ভেসাল রিলেটেড ঘটনাতে। সেটা হচ্ছে যে কোনো একটা নালার মুখে বা নালার একটা জায়গায় বাঁশ দিয়ে মাছ ধরার ফাঁদ পাতা হয়, বেশ বড় আকৃতির, সামনের দিকটা পানির নিচে নামানো থাকে, আর উপরে যদি কেউ দাঁড়ায় বাঁশের উপরে, তখন সামনের দিকটা একটা মানুষের চাপে উঁচু হয়ে যায়। তখন ওইটার ভিতরে যে মাছগুলো পড়ে, এই মাছগুলো যিনি ভেসাল পেতেছেন উনি ওইটা একটা বিশেষ জায়গায় রাখেন, তারপর আবার ওইটা নিচ দিকে নামিয়ে দেন। এভাবেই কিন্তু ভেসালে মাছ ধরা হয়। বেশ একটা বড় জায়গা নিয়েই এই ভেসালটা পাততে হয়, অনেকগুলো বাঁশও লাগে এটা পাতার জন্য। উনি এরকম একটা জায়গায় এই ভেসাল পেতেছিলেন। উনি ভেসাল পেতেছেন,
তো ওই সময়ে হঠাৎ করে ওনার কাছে মনে হলো যে বড় টাইপের কোনো মাছ মনে হয় ভেসেলে ঢুকেছে, একটু নড়াচড়া করছে। ছোট মাছ ঢুকলে কিন্তু ওভাবে বোঝা যায় না। তখন উনি ভেসেলের উপর যখন দাঁড়িয়েছেন, সামনের দিকটা উঁচু হয়ে গেছে, উনি দেখতে পেলেন যে মোটামুটি 1-1.5 কেজি সাইজের ছোটোখাটো একটা বোয়াল মাছ। দেখে তো খুশি হলেন। বোয়াল মাছটা উনি ধরলেন। ধরার পর বোয়াল মাছের চোয়ালের ভিতর দিয়ে রশি দিয়ে গিট দিয়ে উনি পানির মধ্যে নামিয়ে রাখলেন। চিন্তা করলেন যে এই বোয়াল মাছটা পানির মধ্যে রেখে দিই, সকালবেলা জীবিত অবস্থায় যেহেতু ওই সময় থাকবে তখন নিয়ে যাব বাড়িতে। ওই অবস্থাতে পানির মধ্যে রেখে দিয়েছেন। আবার ভেসেলের সামনের অংশ নিচ দিকে দিয়ে উনি ওনার যে টং থাকে, ওই ভেসেলের উপর একটা টং তৈরি করা থাকে আর কি, ওইখানে গিয়ে বিশ্রাম নিচ্ছেন। তখন কিন্তু উনি ঘুমান নাই। উনি কিছুক্ষণ পর হঠাৎ করে একটা শব্দ শুনতে পান, মনে হচ্ছে ভেসেলের মধ্যে বড় আকৃতির কোনো একটা মাছ ঢুকে পড়েছে, ঢুকে পানির উপর শব্দ করছে, লেজ বাড়ি দিচ্ছে, এরকম শব্দ করছে। উনি তখন চিন্তা করলেন এবার ভেসেলের উপর দাঁড়াই, সামনের দিকটা উঁচু করে ফেলি। উনি যখনই দাঁড়াবেন বা কাছে গিয়েছেন, ওই দাঁড়ানোর একটা তো জায়গা রয়েছে, ওখানে যাওয়ার আগেই মনে হলো যে ভেসেলটা একা একাই কোনো ভারী কিছু উপরে চলে এসেছে, একা একাই এই জিনিসটা এক অংশে নিচে নেমে যাচ্ছে, আর অপর অংশ মানে ভেসেলের যে মাথার অংশ যেটা, ওই জিনিসটা উপরের দিকে উঠে যাচ্ছে। উনি এটা দেখে তো প্রচণ্ড ভয় পান যে কী ব্যাপার, একা একাই কিন্তু এই জিনিসটা কোনোভাবেই ওঠা সম্ভব না, কোনো বাতাসও সম্ভব না, ভারী কোনো কিছু একটা এখানে যদি রাখা যায় তাহলেই শুধু সামনের অংশ উঁচু হয়ে যাবে। আমরা পার্কে অনেক সময় এই ধরনের জিনিস দেখি, খেলনা দেখি, বাচ্চারা এক পাশে বসে, একজন এক পাশে বসে, আরেকজন এক পাশে বসে। যদি কেউ একজন এক পাশে বসে তাহলে কিন্তু সে যেখানে বসলো সেই জায়গাটা দেবে যায়, অন্য অংশটা শূন্যের দিকে উঠে যায়। ভেসেল কিন্তু এরকম আর কি। উনি যখন এটা দেখলেন, উনি দেখলেন যে সামনের অংশটা উঁচু হয়ে গেছে কিন্তু ভেসেলের মধ্যে কোনো মাছ নাই। এরপরে কি হলো, আবার ভেসেলের পেছনের অংশটা আবার উপর দিকে উঠে গেল, আর সামনের অংশ যেটা জাল থাকে আর কি, জালের অংশটা নিচ দিকে নেমে আসলো। এটা দেখার পর উনি চিন্তা করলেন যে হয়তোবা বড় কোনো মাছ কোনো চাপ সৃষ্টি করেছিল, এই জন্য এটা হতেও পারে। আবার জাল টাল ছিঁড়ে গেল কিনা। উনি আবার ভেসেলের উপর দাঁড়ালেন, ভেসেলের মাথাটা আবার উপর দিকে উঠে গেল। উনি টর্চ লাইট মেরে দেখছিলেন যে কোথাও জাল ছিঁড়েছে কিনা। দেখলেন যে না, জাল ঠিকই আছে, জালের কোথাও ছেড়ে নাই। উনি আবার ভেসেলের সামনের অংশটা নিচে নামিয়ে দিয়ে টঙের মধ্যে চলে গেলেন। 2 থেকে 3 মিনিট পর আবার সেম সমস্যা। হঠাৎ করে মনে হলো যে কোনো বড় একটা মাছ তার ভেসেলের সামনের অংশে ঢুকে পড়েছে, প্রচণ্ড জোরে শব্দ করছে পানিতে। উনি এবারও দেখার জন্য বের হয়ে আসছেন। সেম ঘটনা, ভেসেলের পেছনের অংশ, ভেসেলের পেছনের অংশ আবার নিচের দিকে দেবে যায়, সামনের অংশ উপর দিকে উঠে যায়। দেখা গেল যে ভেতরে কিছুই নাই, জালের মধ্যে কোনো মাছ নাই। আবার পেছনের অংশ উপর দিকে উঠে গেল, সামনের অংশ নিচে চলে আসলো। এবার উনি বুঝতে পারলেন যে উনি কোনো মেছো পিশাচের খপ্পরে পড়েছেন। এবার তো আর উপায় নাই, তাকে খুব বিরক্ত করবে, এখানে রাত্রেবেলা এক মুহূর্ত থাকা যাবে না। উনি সিদ্ধান্ত নিলেন যে এখন আর উনি মাছ ধরবেন না, দ্রুত ওই বোয়াল মাছটাকে সাথে নিয়ে উনি বাড়ির দিকে রওনা দিবেন। উনি বোয়াল মাছটাকে সাথে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছেন। যখন রওনা দিয়েছেন, পেছন থেকে কেউ একজন নাকি সুরে বলছে, মাছটা দিয়ে যা রে, মাছটা দিয়ে যা, এটা আমি খাবো, দিয়ে যা, তোর ভালো হবে, দিয়ে যা। উনি বলছেন যে না, মাছ দেবো না। উনি কিন্তু পেছন দিকে তাকান নাই, উনি কিন্তু হাঁটছেন, আর পেছন থেকে নাকি সুরে বলছে, মাছটা দিয়ে যা রে, মাছটা দিয়ে যা, তোর ভালো হবে, দিয়ে যা। উনি বলছেন মাছ দেবো না। এইভাবে কয়েকবার চাওয়ার পর নাসির ভাইয়ের বাবা চিন্তা করলেন যে মাঝে মাঝেই তো উনি মাছ ধরেন, এই জিনিসটা যদি আবার এসে বিরক্ত করে প্রতিশোধ নেওয়ার জন্য, তা আর এক ঝামেলা হবে। উনি বোয়াল মাছটা ফেলে দিয়েই বাড়ির দিকে দিয়েছেন এক ভৌ দৌড়, এক দৌড়ে বাড়িতে চলে গেছেন। এরপরে মাছটার কি হয়েছে না হয়েছে এটা উনি আসলে দেখেন নাই। এরপরে উনি মাছ ধরেছেন, টুকিটাকি বিভিন্ন সমস্যা হয়েছে, তবে এই মেছো পিশাচটা এসে নতুন করে আর বিরক্ত করেনি। তো এই ঘটনাটা এই পর্যন্তই। এরপরে আসি অন্য আর একটা ঘটনায়। তো এই ঘটনাটা মূলত ঘটেছিল ওই কাছাকাছি সময়ে আর কি, 70-এর দশকের কোন একটা সময় আর কি। উনি তো আগে তো ভেসাল দিয়ে মাছ ধরেছেন, এবার উনি ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতে গেছেন, সেটাও ওই যমুনা নদীর কোনো একটা জায়গাতেই আর কি। উনি মাছ ধরছেন, ওনার কাছে কিন্তু একটা
খালই জাতীয় জিনিস ছিল। আর এটা এমন একটা জিনিস ছিল, নিজ দিকে একটা বিশেষ ব্যবস্থা করা হয়েছে যাতে করে এর ভিতরে পানি না ঢোকে। তো উনি পানির মধ্যে দিয়ে হাঁটবেন, হাঁটু পানি দিয়ে হাঁটবেন, কোমর পানি দিয়ে হাঁটবেন, কিন্তু ওই খালয়ের ভিতরে ওভাবে পানিও ঢুকবে না, খালইটা ডুবেও যাবে না, যেটা অনেক সময় পাতিলের ক্ষেত্রে হয় আর কি। উনি মাছ ধরছেন, খালয়ের মধ্যে রাখছেন। একটা সময় উনি মাছ ধরার পর যখন খালের মধ্যে রাখতে যাবেন, ওনার হাতের মধ্যে লোমশ কোনো কিছু একটা অনুভূত হয়। চিন্তা করেন কি ব্যাপার, এই লোমশ জিনিসটা এই খালের মধ্যে কোত্থেকে আসলো? উনি তো পানির মধ্যে আছেন। উনি খেয়াল করলেন ওর মধ্যে একটা বিড়াল বসে আছে। উনি চিন্তা করলেন বিড়াল পানিতে সাঁতার কেটে তার খালের মধ্যে আসবে, এটা তো হতে পারে না, নিশ্চয়ই এটা বিড়াল না, অন্য কিছু, এটা মেছো টাইপের কিছু হবে, তার মাছ খেতে এসেছে। উনি এই বিষয়টা ওইভাবে বুঝতে দিলেন না। উনি আরও কিছুক্ষণ মাছ ধরলেন, ওর ভিতরে রাখলেন। এবার কি করেছেন, আস্তে আস্তে ওই মাছ ধরার অ্যাক্টিং করতে 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 একদম তীরের দিকে চলে আসছেন। তীরের দিকে আসার পর ওই খালইটা উঁচু করেই মাটির উপরে উপুর করে দিয়েছেন। আর যখনই উপর করে দিয়েছেন তখন এর ভেতর থেকে ধাপ ধুপ শব্দ হচ্ছে। ওই যে ওই বিড়াল রূপী ওই জিনিসটা ছটফট করছে ওর ভিতরে। উনি তখন আরও ভারী কিছু দিয়ে ওই জিনিসের উপরে চাপ দিয়ে রেখেছেন। চাপ দিয়ে জাল নিয়ে উনি বাড়িতে চলে গেছেন। সকালবেলা উনি যখন আসছেন ওই জিনিসটা দেখার জন্য, উনি দেখেন যে ভেতরে মাছ যেগুলো ছিল, কিছু জিনিসের কাটা পড়ে আছে, সব মাছ নাই। তবে ওই জিনিসটা যখন উনি উঁচু করেছেন তখন দেখলেন যে ওর ভেতরে একটা কাক মরে পড়ে আছে। ওই জিনিসটার বের হতে পারে নাই, ওখানেই মারা গেছে। এটা আসলে কিভাবে বের হতে পারলো না এটা তো আমরা বুঝতে পারবো না, তবে এটাই হয়েছিল। উনি ওই কাকটাকে মাটিতে দাফন করে দিয়েছিলেন। এটা গেল একটা ঘটনা। এবার আসি শেষ ঘটনায়। এটা ওনার বাবার সাথেই ঘটে যাওয়া। তো ওনার বাবার একজন খালু আছে, তার নাম হচ্ছে নালু। তো এই নালুর সাথে ওনার মাছ ধরতে যাওয়ার কথা। এক রাত্রে কথা হলো যে মাছ ধরতে যাবেন। তো কথা অনুযায়ী সব ঠিকঠাক। খালেক ভাইয়ের বাবা এই নালুকে ডাক দিবেন, এমনটাই কথা ছিল। নাসির ভাইয়ের বাবা আর কি, উনি ডাক দিবেন, মানে যিনি হচ্ছেন আব্দুল খালেক সাহেব, উনি ডাক দিবেন এই নালুকে। বাড়ি তো কাছাকাছি। এই নালু উনি ঘুমায় গেছেন, চিন্তা করছেন যে খালেক তো এসে ডাক দেবেই। তো রাত তখন আসলে কয়টা বাজে, ওনারা তো আসলে ঘড়ি ব্যবহার করতেন না, একটা সময় অনুমান করতেন আর কি। হঠাৎ করে ডাক আসে। ওই নালু যিনি, উনি বলছেন যে রে কে রে, খালেক নাকি রে? বলে হ্যাঁ খালেক আমি। তাড়াতাড়ি আসো, বাইরে বেরো, সবাই তো চলে যাচ্ছে, সবাই চলে গেছে, আমরাই দেরি করে ফেলছি, তুমি তাড়াতাড়ি আসো। এদিকে এই যিনি নালু, উনি মাছ ধরার সরঞ্জামাদি নিয়ে বাইরে বের হন। এসে দেখেন যে হ্যাঁ ঠিকই নাসির ভাইয়ের বাবা আব্দুল খালেক সাহেব দাঁড়িয়ে আছেন। দুইজন মিলে রওনা দিয়েছেন। কিছু দূর যাওয়ার পর এই যে যিনি নালু, তার তো আবার এই যে বিড়ি খাওয়ার অভ্যাস ছিল। উনি এই খালেক সাহেবকে বলছেন, জানে খালেক বিড়ি আনছিস, দে তো বিড়ি, দে তো, আমি তো বিড়ি আনতে ভুলে গেছি। তখন এই নাসির ভাইয়ের বাবার স্রোতে যিনি আসছেন, উনি বলছেন যে না আমি তো বিড়ি আনি নেই। আরে এখন বিড়ি লাগবে কেন, চলো ওই যে সামনে কত মানুষজন আছে এদের কাছ থেকে একটা বিড়ি নিয়ে খাইও, এখন সামনে চলো। এরকম কথা বলতে বলতে গেছেন। অনেক সময় হয় না যে খালি হ্যাঁ হু উত্তর দেয়, কোনো কথা বলে না, এরকমটা না, একদম স্বাভাবিকভাবে কথা বলতে বলতে গেছেন। তারপরে একটা জায়গায় আসছেন। আসার পর এই যে নালু যিনি, উনি বলছেন যে হ্যাঁ রে খালেক, তুই না বললি যে কত লোকজন চলে আসছে এর ভিতরে, আমরাই দেরি করছি, কই একটা লোকটাও তো দেখি না। লোকজন সব কই, থাকলে তো দেখতাম যে আলো জ্বলতেছে, হারিকেন নিয়ে আসছে, টর্চ লাইট জ্বলবে, কিছুই তো দেখি না, কোনো আলোই তো নাই, এখানে তো কোনো লোকজন নেই। তখন ওই অভাবটা বলছে মনে হয় ওরা অন্য দিকে গেছে, তুমি নামো পানির মধ্যে। এই কথা বলছেন, এটা নিয়ে তেমন কোনো সন্দেহ করেন না ওই নালু। দুইজন পানির মধ্যে নামছেন। এর মধ্যে হয়েছে কি, এই যে খালেক সাহেবের যে অবয়বটা, এইটা আগে আগে যাচ্ছে পানির ভিতরে। তখন এই যে যিনি নালু, উনি একটা বিষয় খেয়াল করলেন, সেটা হচ্ছে যে পানির ভিতর নামতে নামতে ওনার বুক অবধি পানি চলে আসছে, কিন্তু এই যে খালেক সাহেব যিনি, ওনার হাঁটু অবধি পানি দেখা যাচ্ছে।
অবাক কাণ্ড, ওনার বুক অবধি পানি অর্থাৎ তার হাঁটু অবধি পানি, এটা কিভাবে সম্ভব? উনি তখন পেছন থেকে বলছেন যে, আরে খালেক, আমার বুক অবধি পানি, তোর হাঁটু অবধি পানি কেন? তখন আবার ওই খালেক সাহেবের অবয়ব যেটা, এটা বলছে, মনে হয় ওই জায়গায় একটা গর্ত আছে, ওর ভিতরে পড়ছো, আমি তো আবার ওখান থেকে আরেকটু উপরে উঠে আসছি, এই জন্য আমার এখানে হাঁটু পানি। উনি চিন্তা করেন, হ্যাঁ এটা হইতেও পারে। কিন্তু এই জায়গাতে উনি এর আগেও আসছেন মাছ ধরতে, এখানে এমন গভীরতা আছে এটা তো ওনার আসলে মনে হচ্ছে না, কারণ ওনার তো মাছ ধরার অভিজ্ঞতা এখানে আছে। উনি একটা পর্যায়ে দেখলেন ওনার প্রায় ডুব হয়ে যাচ্ছে, আর সেখানে এই খালেক সাহেবের যেই অবয়বটা দাঁড়িয়ে আছে এর ম্যাক্সিমাম কোমর পানি হচ্ছে। তখন উনি বুঝতে পারলেন যে উনি তো বিশাল একটা বিপদে পড়ে গেছেন, ওনার তো এখন মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই। এখন এখান থেকে বের হবেন কিভাবে? উনি আস্তে আস্তে পেছন দিকে আগানো শুরু করছেন, মানে উনি মাথাটা সামনেই রাখছেন ওনার বডিটা, কিন্তু পা পেছন দিকে নিচ্ছেন, নিয়ে নিয়ে আস্তে 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 মানে ডাঙার দিকে আসবেন। উনি উল্টো দিকে ঘুরলে তো ওই অবয়বটা টের পেয়ে যেতে পারে যে কিছু একটা হয়েছে, ও বুঝে গেছে। ওই অবয়বটা সামনে থেকে বলছে যে, হে নালু, আসো আসো, সামনে আসো, সামনে আসো, এই যার একটু সামনেই বড় বড় মাছ পাওয়া যাবে। আর উনি তো ওই সময় পেছন দিকে করতেছেন, মানে যাচ্ছেন, আর বলছেন, হ্যাঁ আসতেছি তো, আসতেছি আসতেছি, হ্যাঁ আমি আসি, সাথেই আসি। এই দিকে উনি পেছন দিকে আসতে আসতে মোটামুটি কোমর পানিতে চলে আসেন। এখন উনি উঠে দৌড় দিবেন। ওই সময় তো আসলে উল্টো দিকে দৌড় দেওয়া যায় না, যখন ঘুরে দৌড় দেওয়া শুরু করছেন তখন পেছন থেকে ভয়ঙ্কর হুঙ্কার ছেড়ে বলতেছে যে, টের পেয়ে গেলি রে, বাইচে গেলি আজকের মতো, আবার একদিন পায় নেই সুযোগ মতো তোরে বুঝাই দেব, এরকম কথা বলতেছে। এর মধ্যে হয়েছে কি, এই যে নাসির ভাইয়ের বাবা যিনি আব্দুল খালেক সাহেব, উনি লোকজন নিয়ে দৌড়াতে দৌড়াতে আসতেছেন। কারণ হচ্ছে উনি কিন্তু তার বাড়িতে গেছেন ডাকার জন্য, তখন এই যে নালুর বাড়ির যেই লোকজন তারা বলছে যে, তুমি না একটু আগে ডাক দিয়ে নিয়ে চলে গেলা। তখন তো উনি বুঝতে পারছেন সর্বনাশ, এটা তো বিপদ হয়ে গেছে, এ তো কোনো একটা পিশাচ ডাক দিয়ে নিয়ে গেছে। কেন এরকম নিশি ডাক তো হর হামেশাই হয়, গ্রাম দেশে ওনারা শোনেন। তখন বাড়ির লোকজন দৌড়ানো শুরু করছেন, আশেপাশে গেছেন, খুঁজে পায় নাই, এলোমেলো ছুটাছুটি করতেছেন, এক একজন এক এক দিকে গেছে আর কি, কারণ উনি যে নির্দিষ্ট কোন দিকে গেছেন এটা তো বোঝা যাচ্ছে না, এক একজন এক এক দিকে ছুটতেছেন। এর মধ্যে এই যে নাসির ভাইয়ের বাবা আব্দুল খালেক যিনি, উনি এই সাইডটাতে চলে আসেন, এসে তখন এই যে যিনি নালু, উনাকে খুঁজে পান। তখন দ্রুত ওনার হাত ধরে, উনি কিছুটা পানির মধ্যে ছিলেন, তখন দ্রুত টান দিয়ে উপরে তুলে ফেলেন। তবে এই যে যিনি নাসির ভাইয়ের বাবা, উনি অবশ্য ওই অবয়বটাকে দেখেন নাই। উনি তো বলেন যে, এই ঘটনা আমার তো প্রায় মেরেই ফেলছিল, আমি তো প্রায় ডুবে যাচ্ছিলাম, মনে হয় তখনই ধরতো, এর মধ্যে আমি টের পেয়ে গেছি। আর ওইটা তো কোমর সমান পানি, এই পানির মধ্যে আমার মানে ডুব হয়ে যাচ্ছে, আর তার কোমর সমান পানি, এটা দেখে তো বুঝে ফেলছি যে আমি এটা বিপদে পড়ে গেছি। তো এটাই ছিল ঘটনা। এই কয়েকটা ঘটনাই নাসির ভাই আমাদেরকে পাঠিয়েছিলেন, ধন্যবাদ জানাচ্ছি নাসির ভাইকে। ঘটনাটি আমাদের সাথে দিনাজপুর থেকে শেয়ার করেছেন রোকন মাহমুদ। তো রোকন তার নানুবাড়ি এলাকার একটা ঘটনা আমার সাথে শেয়ার করেছেন। তো আমি চলে যাচ্ছি রোকনের পাঠানো ঘটনায়। রোকনের নানুবাড়ি এলাকা হচ্ছে চরাঞ্চলে, এবং এইটা 2005 সালের একটি ঘটনা। তো তখনকার সময় চর ছিল বেশ মানে এখনকার মতো ডেভেলপ না, ডেভেলপমেন্ট অনেক কম ছিল চর এলাকায়। মানুষজন খুব খুব কষ্টের জীবনযাপন করতো, বেশিরভাগ মানুষই মৎস্যজীবী ছিল, কৃষিজীবী হওয়ার মতো সেরকম সুযোগ ছিল না, চাষবাদ খুব কম হতো সেখানে, কারণ সেখানে ফসলের সেচ ভালো মতো দিতে পারতো না। তারা তো বেশিরভাগই যারা ছিল মৎস্যজীবী করতো, মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করতো। তো রোকনের নানুবাড়ি এলাকায় একটা ছেলে ছিল, তার নাম ছিল মানিক, এবং মানিক মোটামুটি মাছ ধরেই তার সময় কাটতো। তো সে মাছ ধরতো, মাছ ধরে আবার বিক্রি করতো, সেই মাছ সে পরে ধরে একেবারে জমিয়ে সেগুলো নিয়ে বিক্রি করতো। তো মানিকের জাল ছিল, ইলিশ মাছ ধরারও জাল ছিল। তো সে যখন ওই নদীতে ইলিশ মাছ দেখা দিত বেশ, তখন সে ওই ইলিশ মাছ ধরার জন্য একেবারে গভীর রাত পর্যন্ত সেই পানিতে থাকতো, নদীতে থাকতো আর কি। তো এর মাঝে তার দুই একজন জেলের সাথে দেখা হতো যারা তার মতো এরকম মাছ ধরে তাদের সাথে। তো এই ওই যতটুকু দেখা হয় ততটুকুই গল্প গুজব, ততটুকু সময় কাটানো, এছাড়া তাদের মধ্যে আসলে মানে একসাথে থাকার সুযোগ খুব একটা ছিল না।
এবং যে যার মতো চেষ্টা করতো মাছ ধরতে, মাছ ধরলে মাছ উঠলেই তাদের লাভ। তো এরকম এক রাতে মানিক বাসা থেকে খাওয়া দাওয়া করে বের হয়েছে। ওই দিন তার ইচ্ছা যে সে ইলিশ মাছ ধরার জন্য জাল ছড়াবে। এই জাল নাকি অনেক দূর পর্যন্ত দিয়ে আসতে হতো, এরকম মানে বিস্তৃত করে ছড়ায় দিয়ে তারা বসে থাকতো এবং একটা সময় সে জাল তুলতো, সেখান থেকে ইলিশ মাছ উঠতো। তো মানিক এরকম বের হয়েছে বাসা থেকে খাওয়া দাওয়া করে, এবং সে তারা চরে থাকতো, এবং চর অনেক বিস্তীর্ণ চর, রাতের বেলা একেবারেই আলো নাই, মানে এমনি তো ঘুরঘুরটি অন্ধকার, শুধু চাঁদের আলো পড়ছে। চাঁদের আলোতে যতদূর দেখা যায় সাদাটে মনে হয় চারিপাশে, এবং ফসলের যতটুকু ফসল চাষ হয়েছে এখানে সামান্য বিস্তর সেটা দেখা যায়, এছাড়া বিশাল প্রান্তর। তো মানিক বাসা থেকে খেয়ে হেঁটে বেরিয়েছে এবং সে হাঁটতে হাঁটতে যাচ্ছে, এবং তার পান খাওয়ার অভ্যাস ছিল, সাথে পান ছিল। পান চিবুতে চিবুতে এগোচ্ছে এবং অনেক দূর এসে সে একেবারে মাঠের কাছে, তার কাছে বেশ সুন্দর লাগে, এবং সে কেন জানি মনে করতো মানিক যে তার এই এলাকা ছাড়া কোথাও যেয়ে মন টিকবে না, তার এই এলাকাটাই তার খুব প্রিয়, যত কষ্ট করেছে দিনপাত করুক। তো হেঁটে সে একবার তাকাচ্ছে, নিজের বাসার দিকে তাকালো, এবং মানিক তখন নতুন বিয়ে করেছে। তার বউর কথা মনে হলো যে বউ বাসায় একা, আমি রাতে যাচ্ছি নদীতে, যাক এখন তো জীবন চালাইতে হবে। দেখতেছে যে তার বাসা ছোট দূরে দেখা যাচ্ছে যে তার ওয়াইফ সেই উঠানের কাছে কুপি নিয়ে দাঁড়িয়ে আছে, মানে আগুনের হালকা শিখাটাকে একটা ছোট্ট বিন্দুর মতো লাগছে। মানিক হাতে করে একটা হারিকেন নিয়ে আসছে, হারিকেন এবং তার সাথে তার জাল নৌকাতেও আছে, এবং সাথে আর একটা জাল সে হাতে করে নিয়ে আসছে। হাঁটতে 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 চরের শেষ প্রান্তে এসে নদী যেখানে, সেখানে সে পৌঁছায় গেল। একটু নেমেই তার নৌকা বাঁধা ছিল, আর অনেকের নৌকা আছে, তো সেখান থেকে তার নৌকাটাতে নিয়ে এসে রওনা দিল। তার নৌকা বেশ বড় না, মোটামুটি ছোট নৌকাই। জাল টাল নিয়ে এসে উঠে গেল এবং নৌকা বাইতে বাইতে সে চলে গেল নদীতে। বেশ লাগছে। সে চলে গেল যেখানে মোটামুটি মাছ পাওয়া যায়, ইলিশ মাছ যে জায়গাটা পাওয়া যায়, এটা একটু বড় চওড়া নদী যেখানে, সেখানে। তো সেখানে চলে গেল মানিক, এবং দেখতো আকাশে খুব সুন্দর একটা চাঁদ উঠছে, এবং চাঁদটা নদীর মধ্যে এমন মনে হচ্ছে যে নদীর উপরে ভেসে আছে, কিন্তু চাঁদটা হলদেটে বেশ রহস্যময় লাগছে তার কাছে, মানে জ্যোৎস্না, হলদেটে জ্যোৎস্না ছাড়া হয়ে গেছে নদীর বুকে, একেবারে অন্যরকম কুলকুল ধ্বনি। তো সে তার মতো জাল লাগানো শুরু করলো, বিভিন্ন জায়গাতে সে জাল এরকম পেতে 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 দিয়ে সে এসে নৌকাটাকে রেখে এক জায়গায় বসলো। বেশ খানিকক্ষণ বসে আছে, এখন তার অপেক্ষা করতে হবে বেশ খানিকক্ষণ, তারপরে সে সেই জাল তোলা শুরু করবে। তো এরকম একটা সময় সে দেখলো যে তার পাশ থেকে আরেকটা জেলে নৌকা গেল অনেক দূর দিয়ে, তাকে হাঁক দিল। সেও হাঁক দিল, সে জানে, ওই লোকের নাম জানে, বললো যে কি অবস্থায়, সেই মাছ টাছ কেমন হচ্ছে? ওই লোক বলছে মোটামুটি আছে, থাক কিছুক্ষণ পাবি, এরকম বলতেছে। তো সেও বসে আছে। তো বেশ অনেকক্ষণ বসে থেকে তার কাছে যখন নাকি বিভিন্ন স্মৃতিচারণ করলো, এই সেই যখন নাকি বোরিং লাগা শুরু করলো, মনে হলো অনেকক্ষণ বসে আছে, সে তার জাল গুটানো শুরু করলো। তো জাল টেনে তুলতে তুলতে মানিক কিন্তু বেশ অবাক হয়ে গেল, কারণ সে দেখলো যে মানে এক এক করে তার এখানে 1 ডজন মাছ উঠছে, 12টা মাছ, এবং এই মাছগুলা ছোট বড় সাইজের, বেশ ভালোই, একদম সবচেয়ে বড়টা প্রায় 2 কেজি ওজনের মতো, বেশ বড় একটা ইলিশ, যেটাকে রাজা ইলিশ বলে। তো মানিক অবাক হয়ে গেল যে এতগুলো মাছ পাইছি। আবার চিন্তা করলো যে আবার ফেলবো জাল, পরে চিন্তা করলো যে না, এখন যদি আবার জাল ফেলি আবার বসে থাকতে হবে, আর রাত হয়ে যাচ্ছে, বাসার মধ্যে বউ চিন্তা করবে, এগুলো চিন্তা করে সে বললো যে না, 12টা মাছ অনেক, এখন আর জাল ফেলবো না। তো সে জালটারে গোটায় রেখে সে তার নৌকা ঘুরালো আর কি। তো ঘুরে যাচ্ছে, সেই ইলিশ মাছগুলো রাখছে পাটাতনের ভেতরে, উপর দিয়ে সে ঢাকনা দিয়ে দিচ্ছে, কারণ সে যে মাছ ধরতো তার কাছে একটু অস্বস্তি লাগতো, মনে হতো যে মানে যদি মাছটা ওপেন থাকে কেমন ব্যাপার স্যাপার, এরকম মনে হতো, একটু অস্বস্তিতে ফিল করতো। তো সেই জন্য সে পাটাতনের ভেতরে মাছগুলো রেখে দিছে, দিয়ে সে নৌকা বাইছে। এই সময় সে খেয়াল করলো আস্তে আস্তে নৌকা তার যে যাচ্ছে, আশপাশ দিয়ে অনেকটা কুয়াশা ঢেকে যাচ্ছে, মানে তার যে এই নদীর আশপাশ দিয়ে তার যে জায়গাটা, যেখান দিয়ে সে দেখতে পাচ্ছে না খুব একটা, চাঁদের আলো আসছে কিন্তু মনে হচ্ছে ধোঁয়ার মতো কুয়াশা ভেসে ভেসে আসতেছে কোত্থেকে। তো একটু অস্বস্তি লাগলো মানিকের, যে এটা কেমন হলে আমি দেখবো কেমনে। তো সে এক পর্যায়ে দেখতে পেলো যে সে আর পাড় দেখতে পাচ্ছে না, কুয়াশাটা এমন ভাবে ছড়ায় গেছে, পাড় দেখতে পাচ্ছে না। সে ভয়ও পাইতে থাকলো যে পাড় কই আছে, নৌকা যে বাড়ি খায় কিনা কিছুর সাথে, বা অন্য কোনো নৌকার সাথে বাড়ি খায় কিনা, এরকম সে ভয় পাচ্ছে। তো এক সময় সে যখন মানে এরকম খুব টেন্সড হয়ে গেছে, এই সময় সে মনে হলো তার পাশ থেকে কেউ ডাকতেছে, তারে বলতেছে, হে ভাই, নৌকা পাড়ে ভিড়ান, আমার নিয়ে যান ভাই, এ ভাই, নৌকা পাড়ে ভিড়ান। তো মানিক তো কিছু দেখতে পাচ্ছে না, সে অবাক হয়ে গেল। তো সে তার হারিকেনটা নিচু করে রাখা ছিল, হারিকেনটা উঁচু করে ধরলো। সে উঁচু করে ধরার পর সে একটু একটু দেখতে পাচ্ছে এখানে, মানে সেই কুয়াশার মতো এটা হালকা কেটে গিয়ে হালকা আলোটা দেখা যাচ্ছে। সে দেখলো যে আসলেই
সে একটা পাড়ের পায়ে যে যাচ্ছে, কিন্তু সে পাড়টা ঠিক মতো চিনলো না যে এটা কি মানে তার চর তো তা নাই, এটা অন্য আর একটা চর, এবং সেটা পাড়টা সে চিনতে পারছে না ঠিক মতো। হালকা আলো যাচ্ছে, হারিকেনের আলো আর কত দূর যায়। তো সে শোলটা বেশ বের করে দিল, দিয়ে দেখলো যে আলোটা আরেকটু বাড়ছে, কিন্তু দেখা যাচ্ছে না। দেখতেছে একটা লোক মাথার মধ্যে একটা চাদর দেয়া বসে আছে, তার চেহারা দেখা যাচ্ছে না, তার চোখগুলো দেখা যাচ্ছে তাও ভালো মতন না, মানে চোখটা আপচা আপচা দেখা যাচ্ছে হারিকেনের আলোয়। তো এইটা দেখার সাথে সাথে অ্যাকচুয়ালি মানিক একটু কেঁপে উঠছে, কারণ লোকটার সামনেই আবার একটা মানে সাদা কাপড়ে মোড়া একটা মানুষের মতো রাখা, মানে ডেড বডির মতো। মানিক বেশ ভয় পেয়েছে যে একটা লাশ নিয়ে লোকটা বসে আছে। লোকটা বসে আবার বললো, এ ভাই আমার নিয়ে যান, এই লাশ নিয়ে যাবো, তো থামেন না, যেতে পারতেছি না। তো মানিক একটু থতমত খেয়ে, মানে সে মানে এখন মানে যেহেতু লোকটাকে দেখে ফেলছে হারিকেনের আলোতে, সে আস্তে করে লগিটা দিয়ে ঠেলা দিয়ে তার গুলিটাকে নিয়ে একদম মাটির সাথে ঠেকায়। সে বলতেছে যে কি ব্যাপার, কই যাবেন আপনি এত রাত্রে, আপনি এই লাশ নিয়ে কই যাবেন? বলে লাশ নিয়ে যাবো, কবরস্থানে যাবো, সামনে কবর দিব, আমার নামায় দেন ওই পারে নিয়ে। মানিক বলতেছে যে কিছু দেখা যাচ্ছে না, এখানে কুয়াশা এমন ভাবে ছেয়ে গেছে, কিছু দেখা যাচ্ছে না। লোক বলতেছে আমি চিনি, আমি দেখা দিব আপনার, আমি চিনি, আমি এখানকার ছেলে, আমি দেখাই দিব। তো মানিক বলতেছে কিভাবে আনছেন এইখানে? বলে আনছি, গরুর গাড়িতে আনছি, আপনি নিয়ে যান, আমাকে নামায় দেন। তো মানিক কিছু চিন্তা না করে তখন সে গুলুইটা আস্তে আস্তে ঠেলা দিল, দিয়ে সে নৌকাটাকে নিয়ে আসলো পাড়ের কাছে। অস্বস্তি লাগতেছে তার, সে মাছ ধরে এই এখন সে ডেড বডি ক্যারি করতে চাচ্ছে না, মানে তার কাছে অস্বস্তি লাগতেছে। সে মাছ ধরে রাখছে নিচে, মানে খুবই অস্বস্তিকর। এবং সে একটু এইসব ব্যাপার স্যাপার শুনছে যে চরে অনেক উল্টাপাল্টা জিনিস নাকি এরকম দেখা যায়, এটা সম্বন্ধে সে তার শোনা আছে এখানে। যাই হোক, তারপরে সে নৌকাটা পাড়ে ঠেলে দেখলো যে এখন মানুষ বিপদে পড়ছে, কি করার। তো দেখলো যে লোকটা দাঁড়ায় গেল, লোকটা দাঁড়ায় তাকে বললো যে আমাকে সাহায্য করেন, তো এই বলে তাকে নামতে বললো। তো মানিক হারিকেনটা রেখে নামলো, নেমে ওই লোকটার সেই যে ডেড বডির পায়ের কাছে ধরলো, লোকটা মাথার কাছে ধরলো, দেখলো অনেক ওজন ডেড বডির, মানে বেশ সে মানে রাখতে পারতেছে না, দুই হাতে রাখতে পারছে, অনেক ওজন ডেড বডির। এবং লোকটা আগে তার নৌকা উঠলো এবং উঠে ডেড বডিটাকে নিল, নিয়ে মাছ বরাবর রেখে মানিকে উঠলো কোনো মতো, অনেক কষ্টে হাঁচড়ে পাচড়ে, মানে তার খুব কষ্ট হইলো ডেড বডি, এবং দেখলো যে নৌকায় বেশ ভার হয়ে গেছে। তো মানিক জিজ্ঞেস করলো যে ভাই কি ব্যাপার, আপনি যে মারা গেছে মানুষজন কই আপনার সাথে, আপনি যেটা নিয়ে যাচ্ছেন কবরস্থানে কে আপনার সাহায্য করবে? বলে আছে, ওইখানে লোক আছে, চরে কবরস্থান লোক আছে, আপনি চলেন। তো মানিক আর কোনো কথা না বলে সে নামলো, নেমে সে কুলুই ঠেলা দিল, দিয়ে বললো যে আপনি দেখান কোন চরে, আমি কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না, সামনে কিন্তু ওইখানে একদম কুয়াশা ছিল, কিচ্ছু দেখতে পাই নাই, আপনারে আমি দেখতে পাচ্ছিলাম না এই পাশে। এই বলতে বলতে মানিক তার লগিটা দিয়ে নৌকাটাকে আস্তে আস্তে ঠেলে নিয়ে আসলো নদীতে, এবং এনে সে মোটামুটি যখন পানিতে এসে পড়লো তখন সে আস্তে করে লগিটা রেখে আবার বইটা নিয়ে বাওয়া শুরু করলো। তো নৌকা বাইছে, আবারও কিন্তু সেই কুয়াশার মতো দেখতে পাচ্ছে না। তো সে জিজ্ঞেস করতেছে লোকটার, এই কোন দিকে যাবেন, কোন দিকে নিব? তো লোকটা বলছে বাঁ দিক ঠেলে বান। তো সে এরকম করে বাঁ দিকে চাপায় নৌকা বাইতেছে, এবং তার কাছে অস্বস্তি লাগতেছে। লোকটা তাকে জিজ্ঞেস করে কি মাছ ধরতে আসছিলেন নাকি? তো মানিক বলে হ্যাঁ। পাইছেন মাছ? বলে হ্যাঁ। কই মাছ কই? বলে মাছ আছে, আপনার কি দরকার ভাই, মাছ দিয়ে আপনি কি করবেন, আপনার পার করে দেওয়া দরকার, পার করে দিচ্ছি। লোকটা বলে এত বিরক্ত হন কেন? তো মানিক বলে আশ্চর্য তো ভাই, আপনি কোথায় নামবেন বলেন, নিয়ে যাচ্ছে, আপনাকে পার করে দিচ্ছি। তো বলে মানিক আর কোনো কথা না বলে বেশ বিরক্ত, সে বইটা পাচ্ছে। এই সময় মানিক উপরে খুব কর্কশ কণ্ঠে, মনে হচ্ছে যে কোনো বাদুড় বা পেঁচা যদি খুব কর্কশ কণ্ঠে ডাকে, এইভাবে ডাক শুনতে পেল উপরে, মাথার উপরে। তো মানিক উপর দিকে তাকায় দেখার চেষ্টা করতেছে কিছু আছে কিনা। চাঁদ দেখা যাচ্ছে এবং আশেপাশে আর কিছু দেখা যাচ্ছে না। হঠাৎ করে মানিক দেখলো যে বেশ বড় আকৃতির একটা পাখির মতো, কিন্তু পাখি না, মানে মাথাটা মনে হচ্ছে যে একটা মানুষের মতো, অনেকটা গোল টাইপের, এবং সারা শরীরটা কেমন জানি বাঁকায় আছে, এবং পায়ের নিচে এরকম ক্ল, কিন্তু আকৃতি কিন্তু বেশ বড়, একটা মানুষের সমান হবে সাইজে। সেটা উঠতেছে এবং চাঁদের আলো এটা ডানায় লেগে কেমন জানি ডানাটা ট্রান্সপারেন্ট টাইপের হয়ে গেছে, আর চাঁদও দেখা যাচ্ছে, যেমন বাদুড়ের ডানা কিন্তু পাতলা চামড়ার মতো, জাস্ট লাইক দ্যাট, ওইরকম, এবং মাথার উপর দিয়ে চক্কর খাচ্ছে। তো মানিকের আত্মা একদম উড়ে গেল। মানিক ফট করে সামনে তাকায় বলছে, লোকটারে ভাই দেখছেন? বলতে যে দেখলো যে তার নৌকার মধ্যে কেউ নাই, শুধু ডেড বডিটা রাখা। মানিকের আত্মা একেবারে উড়ে গেল। মানিক আসলে কি করবে বুঝে পাচ্ছে না। সে ক্রমে দেখতেছে যে তার মাথার উপর দিয়ে ওই জিনিসটা বারবার চক্কর খাচ্ছে। তো মানিক চিন্তা করলো যে আমি তো বাদিক ঘেসে যাচ্ছিলাম, আমি দেখি বাদিকে আরো চাপায় যেতে পারি কিনা, যদি ডাঙা পেয়ে যাই। তো সে সাথে সাথে বৈঠাতে মানে ঘোরায় এসে বাঁদিকে চাপায় একদম চেষ্টা করলো যেখানে যদি ডাঙা থাকে ডাঙায় চলে যাওয়ার জন্য। তো বাইতে থাকলো। এই সময় সে হারিকেন তুলে একবার দেখলো সামনে যে কিছু দেখা যায় কিনা। তো দূর থেকে মনে হচ্ছে যে কয়েকটা গাছ দেখা যাচ্ছে, মানে পাতাবিহীন গাছ ওখানে আছে। তো মানিক চিন্তা করলো যে এইটাই তো ডাঙা, আমি ডাঙার দিকে চলে যাই। এর মধ্যে তার মাথার উপরে কিন্তু বারবার
সেই শব্দটা আসতেছে। কোনো সময় দেখতে পাচ্ছে সেই প্রাণীটাকে, কোনো সময় দেখতে পাচ্ছে না। তো সে যখন নাকি একদম ডাঙার কাছাকাছি চলে আসছে, হঠাৎ করে সে শব্দটা অনেক স্ট্রংলি পেল এবং সে খুব ভয় পাইছে, কারণ তার নৌকার মধ্যে ওই লোকটা নাই। মানিকের মনের মধ্যে একদম ধকধক ধকধক করতেছে, লোকটা কই গেছে, এই লোকটা কি পানিতে পড়ে গেছে নাকি লোকটা খারাপ কিছু। হঠাৎ করে সে টের পাইছে যে খুব শব্দ করে তার উপর থেকে আসছে এবং সে কিছু একটা পড়ার মতো শব্দ পাচ্ছে, ফরফর করতেছে মাথার উপর দিয়ে। সে তাকায় হারিকেন উঁচা করতে গিয়ে দেখলে মানিকের বুকটা একদম কেঁপে উঠলো। দেখলো যে একটা মানুষের মতো মুখ, কিন্তু ডানা আছে এবং ডানাটা ওইরকম পাতলা চামড়ার ডানার মতো, এবং পা দুটো সোজা করে দিছে। এখন খুব স্পিডে নেমে আসতেছে তার নৌকার দিকে, মানে নৌকা ভেদ করে চলে যাবে এরকম। মানিক ভয়ে তার মাথার উপরে যে বৈঠাটা একদম উঁচু করে ধরলো, একটা মানে যেরকম একটা বর্ষা বা কিছু এরকম ধরে, সে একদম সোজা হয়ে বসলো, বর্ষাটার মতো মাথায় তার বৈঠাটা উঁচু করে ধরে। জানে যে বৈঠার পেছনের দিকে যে ফলাটা সেটা কিন্তু লোহার ছিল তার। তো সে ওইভাবে করে বৈঠাটাকে ওইভাবে চোখা করে ধরে সে বসে পড়লো ওই জায়গায়, বৈঠাকে উঁচু করে ধরে। তো এই সময় সে দেখলো যে ফস করে ওইটা এসে তার নৌকার মধ্যে একটা থাবার মতো বসালো। নৌকা কেঁপে উঠলো পুরা, একদম অবস্থা খারাপ, ডানে বামে কাঁপতেছে। সে ফট করে তাকাতে যে মানিক ডিসব্যালেন্স হয়ে নৌকার গুলি থেকে পড়ে গেল পানিতে পড়ে। সে নৌকা তো সামনে আছে, নৌকা সমানে দুলতেছে, হাত দিয়ে নৌকাটা ধরছে, নৌকার নিচ থেকে মাথা বের করে তাকায় দেখলো যে তার নৌকায় ছো দিয়ে ওই যে প্রাণীটা, সে সাদা ডেড বডিটাকে তুলে নিয়ে গেছে এবং সেই যে গাছ দেখছিল পাড়ে সেদিকে চলে গেছে। তো মানিক প্রচন্ড ভয় পাইছে। মানিক আস্তে করে সে কোনো মতে তার নৌকাতে উঠলো, আবার পুরো ভিজে গেছে সে নৌকাটাকে আস্তে আস্তে করে পাড়ে নিয়ে গেল, পাড়ে নিয়ে সে রাখলো তার ইসের কাছে, এবং সে দেখতেছে সে কোথায় উঠছে। সে হেঁটে চরের পাড়ে উঠে যে বুঝতেছে, সে চিনতেছে না জায়গাটা। তারপর উঠে এক সাইডে গেল, সাইডে উঠে তার হঠাৎ মনে পড়লো যে হ্যাঁ, এটা তো এই চরটার মধ্যে তো একটা সাইডে এরকম কবরস্থান আছে, মানুষ কবর দেয় এখানে। তার আত্মাটা আরো উড়ে গেল যে এটা কি কবরস্থানের চর, এখানে কবর দেয়, এবং রাতের বেলা সেইখানে কিভাবে আসছে। তার জানা মতে তার যে বাসা সেখান থেকে সে বেশ দূরে। এই সময় সে হঠাৎ করে আবার সে চিৎকার শুনতে পেল, প্রচন্ড কর্কশ শব্দে, এবং দেখলো তার থেকে বেশ অনেক দূরে চাঁদের আলো পড়ছে মাটিতে, এবং ওই জায়গাটা বেশ ফকফকে ফর্সা হয়ে গেছে, একদম বিস্তীর্ণ চর ওই জায়গায়। সেই জায়গায় সেই ডেড বডিটাকে রেখে সেটার উপর উঠে বসছে সেই প্রাণীটা, এবং সেই কাপড়, সাদা কাপড় একদম ছিন্ন ভিন্ন করে ফেলছে। মানিক ভয়ে চিৎকার করলো, মানিকের দিকে মুখ তুলে তাকাইলো ওই প্রাণীটা, এবং তার চোখ একদম জলজল করতেছে। মানিক কোনো মতে হাঁচড়ে পাঁচড়ে দৌড়ায় এসে লাফ দিয়ে পড়লো একদম পানিতে পড়ে। সে পানিতে পড়ে তার নৌকাটাকে টেনে টেনে সে সামনে নিল, এবং সে তারপর নৌকায় উঠে বসলো। উঠে বসে ভয়ে সে নৌকা বাইতে লাগলো, এবং তার কোনো দিক বিদিক শূন্যভাবে সে নৌকা বাইতেছে, তার কোনো ঠিক নাই। সে কিভাবে তার বাসার দিকে যাবে সে দিদিকেও চিনতেছে না। তো নৌকা বাইতে বাইতে কোন সময় মানিকের আসলে তখন সেন্স নাই, মানিক আসলে ঘুমায় পড়ছে বা বেহুশ হয়ে গেছে ক্লান্তির জন্য, তারই নাই। তো হঠাৎ মানিকের ঘুম ভাঙে কয়েকজন মানুষের ডাকে, মানুষ কথা বলতেছে। চোখ মেলে দেখে যে তার মুখের উপর ঝুঁকে আছে কয়েকজন মানুষ, এবং তখন আকাশে আলো, আকাশটা আলোকিত হয়ে আছে। তো ভালো মতো সে তাকায় দেখলো যে কয়েকজন জেলে। মানিক বললো যে, মানিককে জিজ্ঞেস করলো যে ভাই কি হয়েছে, আপনি কোত্থেকে আসছেন? তো মানিক বলতেছে যে আমার এই জায়গায়, গ্রাম অমুক জায়গায় চরে এই। লোকটা বলছে, ও বুঝতে পারছি, বেশ অনেক দূর ভেসে আসছেন, তো কি হয়েছিল, কিভাবে আসেন এখানে? তো মানিক বললো যে এই ব্যাপার, মাছ ধরতে বেরিয়েছিলাম এরকম। তো লোকটা বললো যে এই পিশাচ আপনারা পাইছিল রে ভাই, লাশখোর পিশাচ। তো বলে তারা বললো যে আসে, চলেন আপনার বাসার রাস্তা বুঝাই দিতেছে আপনারে। তো মানিক তাড়াতাড়ি যায় এবং দেখতেছে যে তার কেমন একটা বাজে গন্ধ তার নৌকার ভিতরে। তো লোকদের মধ্যে একজন আসলো, এসে তার বললো যে এখানে গন্ধ বেরিয়েছে, সেখানে মাছ কি পুঁছে গেছে নাকি? বলে মনে হয়। তো দেখলো যে একেবারে তার ইটাতে মাছগুলো মনে হলো যে একদম ফুলে ফুলে উঠছে, কেমন জানি বাট এত কম সময় মাছ এরকম হয়ে যাওয়ার কথা না, 2-3 ঘন্টাতে মাছ এরকম হয় না, খুবই খুবই বাজে অবস্থা। তো লোকগুলো বলে মাছগুলো ফেলে দেন, এই মাছ নিতে পারবেন না, পিছাস বসছিল আপনার নৌকায়। তো মানিক সেই মাছগুলো ফেলে দেয়, এবং লোকগুলা তাকে মোটামুটি নিয়ে যায় এবং বুঝে যে তার শরীরটা ভালো না। তাদের মধ্যে একজন অনেক দূর পর্যন্ত তাকে নিয়ে আসে নৌকা সহ, সাথে করে তাদের নৌকা সহ এনে তাকে বুঝায় দেয় যে এই জায়গায় তার চর সামনে, সে বুঝে যে এইখানে তার গ্রাম। তো মানিক অনেক কষ্টে সেই নৌকা বাইতে এক সময় তার গ্রামে, তার চরের কাছে চলে আসে। এসে সে ওই লোকদেরকে ধন্যবাদ দিয়ে আসে। সে তার শরীর একদম চলতেছে না, তার নিঃশ্বাস থেকে গরম নিঃশ্বাস বেরিয়েছে। এক সময় সে আসে তাদের পাড়ে, এসে সে দেখে যে চরের পাশে 2জন মানুষ ওয়েট করতেছে তার গ্রামের। তারা বলে যে কি মানিক, তুমি কি হারায় গেছো? তোমার বাসায় তোমার মা বউ সব কাঁদতেছে, কই তুমি, কি অবস্থা? তো মানিক বলে যে চাচা, মুরব্বী মানুষ বলে, চাচা
আমি বলতেছি দাঁড়ান আমার উঠান আগে। সেই চাচারাই তার নৌকা ভালো মতো বেঁধে তাকে উঠায় নিয়ে দেখে তার শরীরে অনেক জ্বর, তাকে উঠায় নিয়ে ভেতরে যায়, ঝড়ে উঠে তার বাড়িতে নিয়ে যায়। তো বাড়িতে নেওয়ার পরে মানিককে তার মা, তার স্ত্রী তারা শুশ্রূষা করে, তাকে পরিচ্ছন্ন করা দেয়, এবং তখন সে বলে যে কি হয়েছিল তার সাথে। তো তখন সেখানে বলে যে সেখানকার সেই মুরব্বী বলে যে এখানে এরকম পিচাস আছে, খারাপ পিচাস, এগুলা লাশ চোর পিশাচ, লাশ চুরি করে মানুষের, হঠাৎ করে কোনো জায়গার থেকে লাশ নিয়ে চলে যায় এবং এগুলা নিয়ে এরকম করে। আর তোমার নৌকায় উঠছিল কোনোটা, এবং উঠে তোমাকে এরকম দেখাইছে, ভাগ্য ভালো তোমার কিছু করে নাই, কারণ এগুলো খুব খারাপ, এগুলা কিন্তু জীবিত মানুষরা আক্রমণ করে। আর তোমার নৌকায় মাছও ছিল। তো তখন মানিক বলে যে মাছ তো এরকম বুঝে গেছে, ফেলে দিছি পরে। বলে ভালো করছো, ওই মাছ তো আসলে খাওয়া যেত না, তোমার নৌকায় পিছাস উঠছিল। যাই হোক, মানিক এরপর থেকে নাকি আর রাতের বেলা এরকম বেরিত না। তো সে নাকি রাতে এরকম মাছ ধরা ছেড়ে দিয়েছিল, দিনের বেলা যতটুকু ধরতো, কখনো আর রাতে যেত না মাছ ধরতে, যদিও সে চরের ছেলে। এবং সে এতটাই ভয় পেয়েছিল যে চরে রাতের বেলা একা চলাফেরা করতে সাহস পেত না। যাই হোক, এই ছিল রোকনের শেয়ার করা ঘটনা। প্রিয় লিসেনার্স, আমাদের রবি ভাই বেশ কিছু ঘটনা তো ইতিমধ্যেই আমাদের সাথে শেয়ার করেছেন। তারপর এই উইন্টার হরর কার্নিভাল উইথ রবিতেও উনি শেয়ার করেছেন। আর এখন যে ঘটনাটি এটি শেয়ার করব, এবং এই ঘটনার মাধ্যম দিয়ে আমাদের এবারের শীতের সিজনের হরর কার্নিভালের সমাপ্তি ঘটবে। এই ঘটনাটি কিন্তু একজন পালকি বেহারা প্রত্যক্ষ করেছিলেন। মূলত তার কাছ থেকেই ঘটনাটি উনি সংগ্রহ করেছিলেন। রবি ভাই তো ইউএসএইডে কর্মরত রয়েছেন, এই মুহূর্তে উনি মধুখালীতে রয়েছেন। তো মধুখালীরই একটি গ্রাম, সেই গ্রামের নাম হচ্ছে বহরপুর। বহরপুর কিন্তু রাজবাড়ী জেলাতেও রয়েছে। এটা মূলত ফরিদপুর জেলার মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের যে কয়েকটি গ্রাম আছে তার মধ্যে একটি গ্রাম হচ্ছে বহরপুর। তো এই নওপাড়া ইউনিয়নটা কিন্তু আপনারা অনেকেই আমাদের চ্যানেলে এই নামটা শুনেছেন, কারণ আমাদের চিফ মডারেটর সৌমিত্র রায়ের দাদাবাড়ি কিন্তু এই ফরিদপুর জেলার মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের সীতারামপুর গ্রামে। আর সীতারামপুর গ্রামের বেশ কিছু ঘটনা কিন্তু আমরা শেয়ার করেছি। শ্রীবাস দাস দাদু, যিনি সৌমিত্র রায়ের দাদু ছিলেন, তার সাথে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা আমরা শেয়ার করেছি। তারপর সৌমিত্র রায়ের মামার সাথে ঘটে যাওয়া ঘটনা আমরা শেয়ার করেছি। তো এরকম কিন্তু বেশ কিছু ঘটনা আমরা ইতিমধ্যে শেয়ার করেছি। তো আজকের ঘটনার সাথে সংশ্লিষ্ট রয়েছে দুটি গ্রাম, নওপাড়া এবং তারাপুর। আর ওই গ্রামের ওই বহরপুর এলাকার একজন বাসিন্দা হচ্ছে মোহাম্মদ আব্দুর রহিম মিয়া, যার বর্তমান বয়স 70 থেকে 80-র মধ্যে। উনি যখন এই ঘটনাটি প্রত্যক্ষ করেছিলেন তখন ওনার বয়স তখন ছিল 25-26 বছর এরকম আর কি। উনি মূলত এই শীতের সিজনটাতে এই বেহারার কাজটা করতেন আর কি, আর অন্যান্য সময়গুলোতে উনি কৃষিকাজের সাথে যুক্ত ছিলেন। আমাদের বাংলাদেশে শীতের সিজনগুলোতে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের উৎসব, বিশেষ করে বিয়ে শাদী, ওয়াজ মাহফিল, এই জিনিসগুলো হয়ে থাকে, কারণ বর্ষার সময় তো এগুলো আসলে করা যায় না, যার ফলশ্রুতিতে শীতকালে এগুলোর একটা চাপ সব সময় থাকে। আগেকার দিনে তো এরকম যোগাযোগ ব্যবস্থা ছিল না, বা এরকম গাড়ি এত অ্যাভেলেবল ছিল না, আর রাস্তাঘাটও ভালো ছিল না। এক গ্রাম থেকে আর এক গ্রামে বিয়ে শাদী বা এই ধরনের অনুষ্ঠানগুলোতে দেখা যেত পালকির ব্যবহারটা খুব বেশি ছিল, যেটা আমি ছোটোবেলাতেও দেখেছি। আমি যখন মাঝে মাঝে নানা বাড়িতে বেড়াতে যেতাম, তো ওই সময় আমি দেখতাম যে এই পালকির ব্যবহারটা রয়েছে বিয়ের সময়। তো এখন অবশ্য সেটা দেখা যায় না বললেই চলে, এটা আমাদের একটা গ্রামীণ ঐতিহ্য। তো এই যে আব্দুর রহিম মিয়া, উনি যখন ওই যে সিজন যখন হতো আর কি, শীতের সিজনটাতে, তখন তো ওনার কাজের প্রচণ্ড চাপ থাকতো। তো এরকমই একটা বিয়ের দাওয়াত তার কাছে আসে, সেটা ওই একই ইউনিয়নেরই দুটো গ্রাম, নওপাড়া এবং তারাপুরে। তো মেয়ের বাড়ি হচ্ছে নওপাড়া, ছেলের বাড়ি হচ্ছে তারাপুর। তো উনি এই তারাপুর থেকে বরযাত্রী নিয়ে নওপাড়াতে যাবেন, আর তারপর বিয়ের কাজ শেষে আবার উনি চলে আসবেন। তো তারাপুর থেকে নওপাড়া, আবার নওপাড়া থেকে তারাপুর, এটা তো ওনার খুব পরিচিত একটা জায়গা। ওই জায়গায় কোথায় কি আছে, কোন দিক দিয়ে আসতে হবে, এটা কিন্তু ওনার খুব ভালোই জানা ছিল। তো যথারীতি যেদিন যাওয়ার কথা উনি টাইমলি এসে উপস্থিত হন। ওনার সাথে আরও 3 জন, মোট 4 জন বেহারা ছিল।
তো তখনকার সময় হতো কি যে কখনো কখনো দুজন এক্সট্রা বেহারা রাখতে হতো, কারণ ওনারা ক্লান্ত হয়ে পড়তেন, তখন ওই দুইজন সাপোর্ট দিত। তো ওই সময় অবশ্য যেহেতু এই বেহারাদের কাজের চাপটা বেশি ছিল, সিজন চলছিল ওই সময়, এজন্য উনি আর দুইজন আসলে পান নাই, 4 জনই আসেন মোট। তো ওনারা এসে এই তারাপুর থেকে ছেলের বাড়ি থেকে ছেলেকে নিয়ে এবং বরযাত্রী সহ রওনা দিয়ে দেন নওপাড়ার দিকে। তো সেখানে গিয়ে যথারীতি বিয়ের কাজ শেষও হয়ে যায়। সেখানে মোটামুটি 3:30 থেকে 4টা বর্তমান সময় আমরা যদি হিসাব করি, তো ওই সময়ে কিন্তু আমরা দেখি বা এখনও যদি আমরা খেয়াল করি যে এই সময়টাতে আসরের আজান হয়ে যায় 4টার দিকে, 4:45টার দিকে আসরের আজান হয়ে যায় শীতকালে। তো যখন আসরের আজান হয়ে যায় ততক্ষণে বিয়ের কার্যক্রমও শেষ হয়ে যায়, সব কিছু শেষ হয়ে যায়, তখন ওনারা রওনা করেন। তো রওনা করে ওনারা যখন চলে আসার যে পথ আর কি, ওনাদের একটা হিসাব ছিল মাগরিবের আজানের আগেই ওনারা বাড়িতে পৌঁছে যাবেন। তো এই তারাপুর আসার সময়, মানে নওপাড়া থেকে তারাপুর আসার সময় হয় কি, একটা জায়গায় ওনাদের এই পালকির যেই লম্বা যেই লাঠিটা থাকে, যেটা ওনারা কাঁধের উপর রাখেন আর কি, এর একটা অংশ কোনো কারণে একটু ভেঙে যায় বলতে একটু নড়বড়ে হয়ে যায়, ওটা নিয়ে আর সামনের দিকে আগানো পসিবল ছিল না। তখন ওনারা কি করেছেন, একটা জায়গায় দাঁড়িয়েছেন, দাঁড়ানোর পর ওইটাকে মেরামত করার চেষ্টা করছেন। আর বরযাত্রী যারা ছিলেন সাথে, তাদের প্রত্যেকের বাড়ি তো আশেপাশেই। তো ওনারা দেখলেন যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর এখানে তারা দাঁড়িয়ে থেকে কি করবেন, এর মধ্যে অনেকেই কি করেছেন, ওই বরের কাছ থেকে বিদায় নিয়ে ওনারা চলে গেছেন। সবার বাড়ি তো কাছাকাছি আর কি, ওই গ্রামেরই তো বাসিন্দা আশেপাশের। আর বরযাত্রীর সাথে কয়েকজন রয়ে যান, আর বেহারা তো আছেনই। তো মোটামুটি আধা ঘন্টার মতো সময় লেগেছে ওই জিনিসটা মেরামত করার জন্য। এখন আধা ঘন্টার যেই সময়টা লেগে গেল, এখানে কিন্তু একটা ব্যাপার চলে আসে, সেটা হচ্ছে সন্ধ্যার যে সময়টা ওনারা চিন্তা করে এসেছিলেন যে মাগরিবের আজানের আগে ওনারা পৌঁছে যাবেন, সেটা কিন্তু আর হলো না, কারণ আধা ঘন্টা এখানে নষ্ট হয়ে গেল। তো ওনারা ওখান থেকে রওনা দিয়েছেন ঠিকঠাক মতোই, ইতোমধ্যে মাগরিবের আজানও হয়ে গেছে, চারদিকে অন্ধকার নেমে আসছে। তো ওনারা যেই পথটা দিয়ে যাবেন, পথিমধ্যে একটা শ্মশান ছিল, এখন সেটা নাই, আর এবং শ্মশানের কাছে একটা বড় নারিকেল গাছ ছিল, যেটা অবশ্য এখন নাই। তো ওই দিক দিয়ে যাওয়ার সময় অনেকেই বিভিন্ন সময় ভয় টয় পেয়েছেন, কারো পিঠে থাপ্পড় দিত, কারো মাছ কেড়ে নিত, আবার কখনো পরিচিত লোকের রূপ ধরে সামনে আসতো, এরকম ছোটোখাটো ঘটনা হর হামেশা ওখানে ঘটতো। এটা কিন্তু আব্দুর রহিম মিয়া জানতেন আর কি। তো উনি বলছিলেন যে জায়গাটা তো ভালো না, একটু দ্রুত পার হওয়া প্রয়োজন। তখন অন্যরাও সম্মতি দেন যে একটু দ্রুত পার হয়ে যায়, কারণ মাগরিবের আজান কিন্তু হয়ে গেছে ততক্ষণে। ওনারা দ্রুত ওই জায়গাটা পার হয়ে যাচ্ছেন, ইতোমধ্যে হঠাৎ করে হয় কি, একটা ঘূর্ণিবায়ুর মতো, ওই বানকুড়ালির মতো একটা জিনিস সৃষ্টি হয়, এবং ওই জিনিসটা তাদের প্রত্যেকেরই গায়ে লাগে এবং পালকিতেও লাগে। তারপর ওই জিনিসটা আবার মনে হলো অন্যদিকে চলে গেল। আর পালকির যে মানে এটা কি আমরা যেটা বলবো যে ওজন, সবই ঠিক ছিল, ওজন বাড়েও নাই, বাড়লে তো তাদের উপর চাপ সৃষ্টি হবে, সেরকমও না, আবার ওজনটা হালকাও হয়ে যায় নাই, সব কিছু স্বাভাবিক। তো ওনারা হেঁটে যাচ্ছেন ঠিকঠাক মতো, পৌঁছেও যান যথারীতি তারাপুর গ্রামে। এখন বউ আসছে, বউকে তো পালকি থেকে নামাতে হবে। নামানোর জন্য আমাদের যেই বাংলাদেশে যেই রীতিনীতিগুলো ফলো করা হয়, মিষ্টি মুখ করিয়ে পালকি থেকে নামানো হবে। তখন কিন্তু বাড়ির অন্যান্য মহিলারা উপস্থিত বউকে বরণ করার জন্য। ওই সময় কিন্তু একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে পালকি নামাবেন কাঁধ থেকে, ওদিকে বাড়ির ভদ্র মহিলারা উপস্থিত, বাচ্চা কাচ্চারা উপস্থিত, নতুন বউকে বরণ করবেন। ওই সময় হঠাৎ করে আব্দুর রহিম মিয়া সহ অন্যদের কাছে মনে হলো যে হঠাৎ করে এই পালকিটা হালকা হয়ে গেল। এতক্ষণ কিন্তু ভারী মনে হচ্ছিল স্বাভাবিকভাবে, যেরকম ভারী আগেও ছিল, কিন্তু বউ নামার আগেই ওনারা তখনও কাঁধ থেকে পালকি নামান নাই, মনে হলো পালকিটা হালকা হয়ে গেল, মনে হলো পালকির ভিতর কিছু একটা বসা ছিল, ওটা নেমে গেছে। তো ওনারা আবার একটু চিন্তা করলেন বা একজন তাকিয়ে দেখলেন যে পালকির ভিতর থেকে কেউ নেমেছে কিনা, না পালকি তো নামে নাই, পালকি তো ওনারা নামান নাই, পালকির থেকেও কেউ নামে নাই। তো ওনারা পালকি নামান,
পালকির দরজা খুলে সবাই তো হতভম্ব হয়ে যান। পালকির ভিতরে কেউ নাই, নতুন বউ কোথায় গেল? চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। এদিকে ওই নতুন বউয়ের সাথে নতুন বউয়ের কয়েকজন আত্মীয় স্বজন আসছিলেন, তারাও তো চিৎকার চেঁচামেচি শুরু করছে, আরে আমাদের মেয়ে কই? তখন ওই যে আব্দুর রহিম মিয়া, উনি সকলকে বলেন যে আপনারা উদ্বিগ্ন হবেন না, ঘটনা একটা ঘটছে, এবং ঘটনাটা ঘটছে ওই নারকেল গাছের ওখান থেকে। যেই বানকুড়ালির বাতাসটা আপনাদের গায়ে লেগেছিল ওটা আসলে বানকুড়ালি ছিল না, নিশ্চয়ই ওইখান থেকে একটা অঘটন ঘটছে, বউকে নিয়ে গেছে। এখন যে কোনো মূল্যে আমাদেরকে এই নতুন বউকে উদ্ধার করতে হবে। এখন কি করা যায়? তো ওই যে ছেলের একজন আত্মীয় ওখানে ছিলেন, উনিও আল্লাহওয়ালা মানুষ ছিলেন, উনিও টুকটাক ঝাড়ফুঁক জানতেন। তো উনি বললেন যে আমার একজন ওস্তাদ আছে বোয়ালমারিতে, বোয়ালমারি কিন্তু ফরিদপুরের একটা উপজেলা, বোয়ালমারিতে আমার একজন ওস্তাদ আছে, উনি এই ধরনের অনেক কাজ জানেন, এরকম কাজ উনি করেছেনও, জিনে কাউকে নিয়ে গেলে আল্লাহর রহমত উনি ফেরত নিয়ে আসছেন। তো আমি এত বড় কাজ জানি না, দ্রুত ভ্যান রেডি করো, এক্ষুনি বোয়ালমারি যাব। তো ওখান থেকে দ্রুত ভেতরের রাস্তা দিয়ে, এখন যেরকম আমরা দেখি মাঝকান্দি দিয়ে তারপরে এই ভিতর দিয়ে পাকা রাস্তা হয়ে গেছে, তখন কিন্তু ভেতর দিয়ে শর্টকাট রাস্তা ছিল, যেটা এখনও আছে। তো ভেতর দিয়ে দ্রুত উনি ভ্যান নিয়ে রওনা দেন বোয়ালমারিতে। তো বোয়ালমারিতে গিয়ে তখন ওনার ওস্তাদকে পেয়েও যান, তারও অনেক বয়স হয়ে গিয়েছিল, তাকে সব কথা বলা হয়। বলার পরে ওনার ওস্তাদ সাথে সাথে তার অনুগত কয়েকজন জিনকে বলেন যে আমি মেয়ের খবর নেওয়ার জন্য তোমাদেরকে পাঠাচ্ছি, আর আমি ওই ছেলের বাড়িতে যাচ্ছি, আমি যেতে যেতে তোমরা দ্রুত তথ্য নিয়ে আসো, ওই মেয়েটাকে উদ্ধার করতে হবে। তো উনি কি করেছেন, ওনার ছাত্রের সাথে ভ্যানে করে রওনা দিয়েছেন, আর এদিকে উনি কিন্তু ওনার জিনদেরকে ছেড়ে দিয়েছেন তথ্য সংগ্রহ করার জন্য। তারপর ওই যিনি বুজুর্গ ব্যক্তি মানে ওস্তাদ যিনি, উনি তো তার ছাত্রের সাথে চলে আসেন এই বাড়িতে। তো উনি যখন আসেন রাত, ওই সময়ের প্রেক্ষাপটে রাত প্রায় 11টা বেজে গেছে। আর 1972 থেকে এই 75 সালের মধ্যে, কারণ সময়টা কিন্তু এইরকম ছিল আর কি, আব্দুর রহিম মিয়া যেরকম বলেছেন মহান মুক্তিযুদ্ধের পর এরকম একটা সময় হতে পারে, যদি উনি এক্সাক্ট সাল বলতে পারেন, আনুমানিক সাল বলেছেন আর কি, এরকম হতে পারে। তো ওই সময় তো আসলে এই গ্রামগুলো ছিল বিদ্যুৎবিহীন, সন্ধ্যার পরে অনেকে ঘুমিয়ে পড়তেন। এখন এই বাড়িতে এরকম একটা ঘটনা ঘটে গেছে, ওই বাড়ি সহ আশেপাশের বাড়ির লোকজনের তো ঘুম নাই। তো রাত 11টার দিকে উনি আসেন, আসার পর উনি আরও বিস্তারিত শোনেন এবং উনি বলেন যে আমাকে একটা ঘর দিতে হবে, আমি একটু বসে আমি আমার জিনদের সাথে কথা বলি, দেখি ওরা কি তথ্য সংগ্রহ করলো। তো উনি ওনার ছাত্র সহ আরও কয়েকজন মিলে একটা ঘরে যান, ঘরে গিয়ে উনি কি তথ্য সংগ্রহ করতে পারলেন সেটা আসলে সবাইকে বলার জন্য মূলত ঘরে গিয়েছিলেন। তো ঘরে যাওয়ার পর কিছু আমল করেন। তো ওই সময় আসলে জিনেরা এসে কি বলেছে এটা কিন্তু ওই ঘরে উপস্থিত অন্য কেউ শুনতে পায়নি, তো উনি নিজেই কথা বলছিলেন আর কি, কিন্তু তার কথা শোনা যায় কিন্তু জিনদের কথা শোনা যায় না। এরপরে ওই বুজুর্গ ব্যক্তি বললেন যে ঘটনা যেটা হয়েছে সেটা আব্দুর রহিম যিনি বেহারা উনি যেটা বলেছেন সেটাই ঠিক, ওই জায়গাতেই এই ঘটনাটা ঘটছে, ওই মেয়েটাকে নিয়ে গেছে। তো জিনেরা এসে যে তথ্যটা দেয় সেটা এরকম যে ওই সময় যখন ওই বেহারারা পালকি নিয়ে দিক দিয়ে যাচ্ছিলেন, তখন জিনেদের আর একটা দল ওই দিক দিয়ে যাচ্ছিল, সেই দলেও একজন বর ছিল, মানে বরের বেশে ছিল, ওরা আর একটা এলাকায় বিয়ে করতে যাচ্ছিল। তখন এই যে বরটা এটা এতটাই দুষ্ট ছিল, সে এইখানে এই মেয়েটাকে দেখে পছন্দ হয়ে যায়। তখন তার সাথে থাকা অন্য যারা ছিল তারা নিষেধ করে যে না, আমরা তো একটা কাজে যাচ্ছি, আর এখন ওই জায়গাতে তো আমাদের গোত্রেরই আর একটা মেয়েকে কনে সাজানো হয়েছে, এখন কিন্তু অন্য চিন্তা ভাবনা করার কোনো সুযোগ নেই। কিন্তু এই জিনটা এতটাই দুষ্ট ছিল, সে তার অনুগত আর একটা জিনকে বলে, সে তার বন্ধু ছিল আর কি, বলে যে এই মেয়েটাকে দ্রুত তুলে নিয়ে চলে যাও, আমি বিয়ে করতে এখন যাব না, আমি এই মেয়েকে বিয়ে করব। তখন কি হয়, সকলের অসম্মতিতেই ওই যে দুষ্টু বর যে তার যে বন্ধু জিন
সে কি করেছে, এরকম বানকুড়ালির রূপে এই মেয়েটাকে নিয়ে চলে গেছে। আর নিয়ে যাওয়ার পর এইটা ওদের এলাকাতেই আছে, এটাও বলে দেয় জিনেরা যে ওটা ওদের এলাকাতেই আছে, আমরা তথ্য সংগ্রহ করছি, দ্রুত এটার ব্যবস্থা নিতে হবে কোনো অঘটন ঘটে যাওয়ার আগেই। তখন জিনেরদের কাছ থেকে এই তথ্য সংগ্রহ করার পর উনি তো এইগুলো সবাইকে বলে দেন এবং এটাও বলেন চিন্তা করেন না, ইনশাল্লাহ খুব দ্রুতই এই সমস্যার সমাধান করব। এরপর ওই যে যিনি বুজুর্গ ব্যক্তি উনি কি করেছেন, ওনার দুইজন শিষ্য জিন, এর মধ্যে একজন খুবই শক্তিশালী ছিল এবং খুব একরোখা টাইপের জিন ছিল, মানে সে যেমন ভালো ছিল এবং খুবই একরোখা টাইপের ছিল, সে এক কথা দুইবার বলতে পছন্দ করতো না। এরকম বদমেজাজি এবং ন্যায় নীতিতে অটল এরকম একটা জিনকে সাথে আরেকজনকে দিয়ে পাঠায় এই যে যেই দুষ্টু জিনটা এই মেয়েটাকে তুলে নিয়ে গেছে তাদের এলাকায়। তো ওরা তো ওখানে গিয়েছে, যাওয়ার পর দেখা গেল যে সেখানে এই দুষ্টু জিনগুলা আছে আর কি এক জায়গায়। তা এদেরও আবার একজন মুরব্বী টাইপের সর্দার আছে। তো এরা প্রথমে দুইজন গিয়ে ওই সর্দারকে বলে যে তোমাদের গোত্রের এই জিনটা এই ধরনের একটা ঘটনা ঘটিয়েছে, আমাদের এলাকার একটা মেয়েকে সে এইভাবে তুলে নিয়ে গেছে, এটা তো ঠিক না, এক্ষুনি এই মেয়েটাকে ফেরত দিতে হবে। তো ইতোমধ্যে ওই যে সর্দার যিনি তিনি আসলে এই ব্যাপারটা অবগত হয়েছেন যদিও বা যে এই ধরনের একটা ঘটনা ঘটেছে। তো উনি বলছেন যে হ্যাঁ বিষয়টা তো আমি শুনছি, বিষয়টা তো ঠিক হয় নাই, কিন্তু ওই মেয়েটাকে তুলে এনে তো এই জিনটা বিয়ে ইতোমধ্যে করে ফেলছে, এখন কি করণীয়? তখন ওই জিনেরা বলছে যে এইভাবে বিয়ে হয় না কখনো, এই বিয়ে বাতিল, ওই মেয়েটাকে এক্ষুনি আমাদের হাতে হস্তান্তর করেন। এই কথা বলতে বলতে হয়েছে কি, এই যে যেই দুষ্টু জিনটা মানে যে আসলে মেইন কালপ্রিট, এ হই হুল্লোড় করতে করতে সামনে চলে আসছে, এই দেব না, যা খুশি তাই কর, দেখি কি করতে পারিস, এরকম করে তিরিং মিরিং করা শুরু করছে আর কি, হুমকি ধামকি দেওয়া শুরু করছে আর কি। তো ওই সময় এই যে যিনি এই দুইজন জিনের মধ্যে যে খুব কড়া মেজাজের যে জিনটা ছিল, সে কি করেছে, খপ করে ওর মাথা মানে গলা আর কি, মানে মাথার নিচে গলাটা চেপে ধরেছে, মানে চেপে ধরে আর এক হাত দিয়ে এক টানে মাথা ছিঁড়ে ফেলেছে ওইটার। আর যখনই মাথা ছিঁড়ে ফেলেছে অন্য জিনেরা ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দিছে। তখন ওই সর্দার বলছে যে বাবারা যা করছো করছো, অন্যায় করছে, ওর শাস্তি পেয়েছে, এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, তোমাদের মেয়েকে তোমরা নিয়ে যাবা, কিন্তু আমরা এইভাবে এই পদ্ধতিতে তোমাদেরকে দিতে পারবো না, এটা আমরা এইভাবে দিতে পারি না, তোমাদেরকে সরাসরি হস্তান্তর করতে পারি না, তোমাদের মেয়েকে তোমরা ফেরত পাবো, আমি কথা দিলাম। এখন কিভাবে দেবে? বলে যেখানে মেয়েটি হারিয়ে গিয়েছিল বা যেখান থেকে তাকে অপহরণ করা হয়েছিল তোমরা সেখানে চলে যাও এবং সেখানে এই মেয়ের এবং তার যে হাজব্যান্ড যার সাথে বিয়ে হয়েছে মানে মানুষ হাজব্যান্ড তাকে যেতে বলো, ওইখানে আমরা এই মেয়েটাকে ফেরত দেবো, এটা আমি কথা দিলাম। তখন ওই জিনেরা দুইজন জিন যারা গিয়েছিলেন তারা সাথে সাথে ফেরত চলে আসেন এবং এসেই ওই যে বুজুর্গ ব্যক্তি ওনাকে বলেন যে আপনারা দ্রুত ওই জায়গাটাতে যান, ওই শ্মশানের ওখানে যে নারিকেল গাছ ওখানে যান, ওখানে মেয়েটাকে ওরা ফেরত দিবে। ওনারা সাথে সাথেই ওখানে যান। তো যখনই ওখানে গিয়েছেন ধপাস করে কিছুর একটা পড়ার শব্দ হইল ওনারা যাওয়ার পরে। তো ওই যে নারিকেল গাছের পাশেই একটা ঢালের মতো জায়গা ছিল আর কি, ওখানে একটু নরম মাটি ছিল আর কি, তো ওইখানে কিছু একটা পড়েছে। তো দ্রুত ওনারা ওইখানে গিয়েছেন, গিয়ে দেখেন যে ওই মেয়েটা, তবে বিয়ের সময় তার পরনে যে শাড়িটা ছিল এখন সে শাড়ি নাই, কালো রঙের একটা ভিন্ন ধর্মী শাড়ি তাকে পরানো হয়েছে। তো যাই হোক তাকে ওখান থেকে তুলে বাড়িতে নিয়ে আসা হয়, তার জ্ঞান ফেরানো হয়। জ্ঞান ফেরানোর পর তাকে জিজ্ঞেস করা হয় যে তুমি আসলে কি দেখেছিলে ওইখানে যাওয়ার পরে। তো ওই মেয়েটি বলে যে ওই পালকির মধ্যে সে বসেছিল, হঠাৎ করে দেখে পালকির মধ্যে বেটে আকৃতির কালো কুচকুচে একটা অবয়ব এবং ওই অবয়বটা খপ করে তার হাত টেনে ধরেছে। এরপরে তার আর কিছু মনে নাই। তার যখন জ্ঞান ফেরে সে দেখে সে একটা বিশাল ঘরের মধ্যে আছে, ঘরটা মানে আলো না অন্ধকার না এরকম একটা অবস্থা আর কি, এবং ওই ঘরের মধ্যে একটা বড় চৌবাচ্চার মতো আছে, সেটাতে পানি রয়েছে। আর ওই পানিটা
স্বাভাবিক পানির যে রঙটা হয় এরকম না, মনে হচ্ছে এটা কালো না নীল, কারণ ঘরটা তো একটু আবছা আলো ছিল, ওইটাতে আসলে এই পানির রঙটা সে ভালো করে বুঝতে পারেনি। তারপর সে দেখে ওই ঘরের মধ্যে লম্বা লিকলিকে 3-4 জন নারী অবয়ব, প্রত্যেকের পরনেই সাদা শাড়ি, তবে মাথায় ঘোমটা দেওয়ার চেহারাটা বোঝা যাচ্ছে না। এই নারী অবয়ব আছে, এই নারী অবয়বগুলো তাকে ধরে ওই চৌবাচ্চার মধ্যে রাখলো, তাকে গোসল করালো এবং তার যেই বিয়ের শাড়িটা ছিল এটা পরিবর্তন করে আর একটা শাড়ি পরিয়ে দিল। এরপরে আর একটা অবয়ব আসে, এই অবয়বটাও বেশ লম্বা লিকলিকে, সে ছোট্ট একটা হাফ প্যান্টের মতো কিছু একটা পরা, তার মুখমণ্ডল দেখে মনে হচ্ছে যে মানুষ যদি মানে কঙ্কাল হয়ে যায়, এই কঙ্কালের উপরে যদি চামড়া থাকে কেমন হয়, একদম মুখে কোনো মাংস না থাকলে কেমন হয় ওই রকম। আর তার মুখে কোনো দাঁত নাই, আর কান দুটো খুব ছোট ছোট, মনে হচ্ছে ওখানে কানই নাই এমন একটা অবস্থা, আর মাথায় কোনো চুল নাই। এই রকম একটা ভয়ঙ্কর অবয়ব, লিকলিকে অবয়ব তার কাছে আসে। এরপরে তার আর কিছু মনে নাই, তারপর সে তো জ্ঞান ফেরার পরে দেখতেছে সে এখানে। তো যখন মেয়েটিকে সকলে ফেরত পেলেন, আল্লাহ শুকরিয়া আদায় করলেন যে সাথে সাথেই এই বিষয়ে পদক্ষেপ নেওয়া পসিবল হয়েছিল, আর জিনেরাও দিয়ে গিয়েছিল। প্রিয় লিসেনার্স, আপনারা একবার চিন্তা করুন যে কতটা দুষ্টু হলে এই ধরনের কাজ করা সম্ভব, যে সে যাচ্ছিল আর এক জায়গায় বিয়ে করতে, তার গোত্রের মানে জিনেদের মধ্যেই যেই মানে মেয়ে জিন আছে তাকে বিয়ে করার জন্য যাচ্ছিল, প্রতিমধ্যে মানুষের গোত্রের এই নারী অবয়বকে দেখে তার পছন্দ হয়েছে, মানে এই মেয়েটাকে দেখে পছন্দ হয়েছে, তাকে সে তুলে নিয়ে গেছে, তাকে তুলে নিয়ে সে বিয়েও করছে। আর এই ধরনের বিয়ে তো হয় না, কারণ ওই মেয়েটা তো অচেতন, এইভাবে তো আর বিয়ে হয় না, বললেই তো আর হয়ে যায় না। তো এরপরে কিন্তু এই যে অন্য 2 জন জিন গিয়ে একজন তো ওইটাকে মেরেই ফেলছে, তারপর তো মেয়েটাকে ফেরত দিয়ে গেল। তো আল্লাহর রহমতে পরবর্তীতে ওই মেয়ের সাথে আর কোনো ধরনের কোনো ঘটনা ঘটেনি। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম আবু বকর। ওনার বাড়ি ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার তারানগর ইউনিয়নের বুড়িকান্দি গ্রামে। উনি বর্তমানে দুবাইতে রয়েছেন। দুবাইয়ের ফার্স্ট সিকিউরিটি গ্রুপে উনি কর্মরত রয়েছেন। উনি ওনার এক রোমহর্ষক অভিজ্ঞতা শেয়ার করেছেন, যে অভিজ্ঞতা আসলে আপনারা শোনার পর নিজেরাই অনুধাবন করতে পারবেন ভয়ের ঘটনার পেছনে আরও কত মর্মস্পর্শী ঘটনা রয়েছে। চলুন শুরু করি ঘটনাটি। আজ থেকে প্রায় 14 বছর আগে সমুদ্র তীরবর্তী এই পাম জুমেরা নামক যে জায়গাটা রয়েছে, সেখানে একটি বিশাল অট্টালিকা নির্মাণের কাজ শুরু হয়। এই কাজটি যখন শুরু হয় তখন এই জায়গার যিনি মালিক, যার কাছে বিক্রি করেছিলেন, তিনি কিছু কথা গোপন করেছিলেন। অন্য লোক যখন কেনে আর এখানে বিশাল একটা প্রজেক্ট হাতে নেয়, তখন উনি স্বপ্নে দেখেন যে এখানে কিছু জিনেদের আবাসস্থল রয়েছে। তারা অত্যন্ত শক্তিশালী মারিদ প্রজাতির জিন। তারা জানায় যে বহু বছর ধরে তারা এখানে আছে, এখানে যে কাজ হচ্ছে এতে তাদের কোনো আপত্তি নাই, তারা চলে যাবে, কিন্তু শর্ত রয়েছে। তা হচ্ছে 2 জন মানুষকে নাকি বলি হিসাবে দিতে হবে। তো যিনি এই স্বপ্ন দেখেছেন, যিনি মালিক এই প্রজেক্টের, তিনি ছিলেন আরবি, অর্থাৎ একদম আরবি ভাষায় উনি পারদর্শী। শুধু এটা নয়, উনি একদম নেটিভ অ্যারাবিয়ান। উনি এই বিষয়গুলো এরকম পাত্তাই দেন নাই। জানতেন যে আরবের বিভিন্ন জায়গায় এরকম ফাঁকা জায়গা টাগা আছে, সেখানে জিনেদের আখড়া আছে। তাই বলে কি বিশাল বিশাল অট্টালিকা হবে না? $বিলিয়ন প্রজেক্ট স্বপ্ন দেখে উনি বাদ দিয়ে দিবেন? আর 2 জন মানুষকে বলি দিতে হবে, উনি মেনে নেবেন? উনি এটা মেনে নিতে পারলেন না। উনি এগুলোতে পাত্তাই দিলেন না, উনি কাজ শুরু করে দিলেন। কাজ যখন শুরু হয় তখন সময়টা ছিল গ্রীষ্মকাল, অর্থাৎ দুবাইয়ের গ্রীষ্মকাল। দুবাইয়ে কিন্তু খুব মাত্রাতিরিক্ত টেম্পারেচার থাকে।
ওই সময়ে এত গরম থাকে, অর্থাৎ গ্রীষ্মকালে এত গরম থাকে, অনেক মানুষই কিন্তু হিট স্ট্রোক করে মারা যায়। কাজ যখন শুরু হয় তখন এই গ্রীষ্মকালেই 20 জন মানুষের মতো মারা যায়। তবে সবার মৃত্যুই দেখে মনে হচ্ছিল স্ট্রোক করে হয়েছে। তাই এটা নিয়ে খুব বেশি ভাবনা চিন্তা তারা করেন নাই, কারণ এরকম হরহামেশাই দুবাইতে হয়। আর যারা কন্ট্রাক্টরের কাজ করেন তারা বিভিন্ন কোম্পানি থেকে লেবার নিয়ে আসেন, শ্রমিক নিয়ে আসেন। কেউ রডের কাজ করে, কেউ ঢালাইয়ের কাজ করে, কেউ ইলেকট্রিক কাজ করে, যে যেই কাজে দক্ষ সে সেই কাজ করে। আর এক একটা কাজ করার জন্য আলাদা আলাদা কোম্পানি রয়েছে, তাদের সাথে চুক্তি করা হয়, তাদের শ্রমিক এসে কাজগুলো করে দেয়, তাদের ইঞ্জিনিয়ার থাকে, ফোরম্যান থাকে, এভাবে কিন্তু কাজ হয়। যে মানুষগুলো মারা গেল এদের মধ্যে বাংলাদেশি ভাইরা ছিলেন, ইন্ডিয়ান ভাইরা ছিলেন, পাকিস্তানি ভাইরা ছিলেন, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, এরকম বিভিন্ন দেশের ভাইরাও কিন্তু সেখানে ছিলেন। তো তাদের মৃত্যুগুলো আপাতত দৃষ্টিতে কারোর মধ্যে ভয়ের উদ্রেক করে নাই। তো এর কিছুদিন পর, অর্থাৎ দ্বিতীয় বছর, শীতকাল যখন আসে, শীতকালে কোনো ধরনের কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। শীতকাল ঠিকঠাক মতোই কাজ হয়। ওখানকার কাজগুলো কিন্তু অনেক দ্রুত হয়, আস্তে আস্তে কাজ হয় না, অনেক দ্রুততার সাথে কাজগুলো আগাতে থাকে। 24 ঘন্টা কাজ চলতে থাকে। 8 ঘন্টা করে এক একজন ডিউটি করে চলে যায়, আবার আরেক গ্রুপ আসে, সেই গ্রুপ চলে যায়, আরেক গ্রুপ আসে, এইভাবে কিন্তু 24 আওয়ার্স কাজ সেখানে চলতে থাকে এবং প্রত্যেক দিনই কাজ চলতে থাকে। দ্বিতীয় বছর যখন কাজ চলমান ছিল, আবার গ্রীষ্মকাল এসেছে, তখন কয়েকজন মানুষ রেস্ট এরিয়া থেকে হারিয়ে যায়। কাজ করার পর বিশ্রামের জায়গা রয়েছে, যেটা রেস্ট এরিয়া বা রেস্টিং এরিয়া বলে, ওখানে সেখান থেকে হারিয়ে যায়। এভাবে হারিয়ে যাবার মধ্যেই যে সীমাবদ্ধ থাকে তা কিন্তু নয়। এই মানুষগুলোতে কোথায় গেছে তারও কোনো খোঁজ খবর পাওয়া যায় না। সিসিটিভি ফুটেজেও তাদের আর কোনো দেখা মেলে না। কিছু মানুষ ওই এরিয়াতে যারা বিশ্রাম নিচ্ছিলেন, তাদের ভাষ্য অনুযায়ী তারা বলেছেন যে কোনো এক অদৃশ্য শক্তি এদের গলা চেপে ধরে শূন্যে তুলে ফেলে, তখন তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। তবে কাউকে তারা দেখেনি, শূন্যে তুলে ফেলে আবার ছেড়ে দেয়। তো এটা যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ে তখন শ্রমিকরা আতঙ্কিত হয়ে যায়, আর সেটা হওয়াটাই স্বাভাবিক। তারা কাজ করতে আসতে চায় না। এরপর অল্প কিছুদিন কাজ বন্ধ থাকে। ওই সময় কাজ যে হয়নি তা কিন্তু না, কিছু কাজ যারা আরবি অর্থাৎ অ্যারাবিয়ান যারা, তারা কিছু কাজ করেছিলেন তাদের রিলেটেড যে কাজগুলো, কিন্তু ভারী ভারী কাজ যেগুলো, সেই কাজগুলো অল্প কিছুদিন বন্ধ থাকার পর আবার শুরু হয়। কাজ কিন্তু থামানো হচ্ছিল না। কিন্তু যখন এই ধরনের সমস্যাগুলো শুরু হয়েছে তখন এই যে মালিক, উনি কোথা থেকে একজন রাকিকে ধরে নিয়ে আসছেন, ওখানকার যেই ওঝা কবিরাজ আছে এরকম কাউকে, উনি আসার পর নাকি ওখানে বেশ কিছু জিনকে বন্দি করে ফেলেন এবং বন্দি করে ওখানকারই কোনো একটা জায়গায় তাদেরকে পুঁতে রাখা হয়। এরপর যেটা ঘটে এটা কারো আসলে চিন্তাতেই ছিল না। সবাই ধারণা করেছিল যে এরপর হয়তো বা আর কোনো সমস্যা হবে না, কিন্তু আসল সমস্যাটা এরপর থেকেই শুরু হয়। এমন সমস্যা শুরু হয় যেটা যদি আলাদা আলাদা করে বলতে যাওয়া হয় তাহলে দিনের পর দিন পার হয়ে যাবে। ভয়ঙ্কর সমস্ত ঘটনা। রাতের বেলা কাজ করতে গেলে অনেক ধরনের অসুবিধা হতো। যারা যেখানে কাজ করতেন তারা দেখতেন যে কিছু কিছু কাজ, এই কাজগুলো যেই মেশিন দিয়ে করা হয়, এই মেশিনগুলো একা একাই এক জায়গা থেকে আরেক জায়গা চলে যাচ্ছে। দিনের বেলাটা দেখা যেত না, রাতের বেলাটা দেখা যেত। হঠাৎ করে তাদের সামনে দিয়ে সাদা কোনো কিছুর অবয়ব দ্রুত হেঁটে চলে যেত। একবার না, দুবার না, বারবার হতো। এভাবেই প্রায় 10 তলা কমপ্লিট হয়েছিল। এরপর এই ধরনের সমস্যা এতটাই বেড়ে যায় যে মালিক আর কাজ আগাতে পারেন নাই। মালিক কাজ বন্ধ করে দিয়েছেন, বিষয়টা এরকম না। মালিক কাজ বন্ধ করতে চান নাই, বাধ্য হয়ে বন্ধ করে দিতে হয়েছিল। কেননা একজন লোক এমন রহস্যময়ভাবে হারিয়ে যায় যেটা অনেক আলোড়ন সৃষ্টি করে। ওই লোকটা একটা জায়গায় বিশ্রাম নিচ্ছিলেন, হঠাৎ করেই দেখা যায় ওই লোকটার পোশাক সব কিছু ঠিকঠাক আছে, পায়ের জুতা, পোশাক সব কিছু, প্যান্ট, উপরের যে জামা সেটা ঠিক আছে, মাথায় একটা হেলমেট ছিল যেটা নির্মাণ কাজের সময় পরা হয়। নির্মাণ কাজের সময় আলাদা কিছু ইউনিফর্ম পরতে হয় তাদেরকে। সবগুলো জিনিস ওখানেই রয়েছে, শুধু ভেতরের মানুষটা নেই।
তখন বিষয়টা পুলিশের কানে যায়, পুলিশ আসে, পুলিশ এসে ওই জায়গাটা স্ক্রিনিং করে। তারা এই বিষয়টা নিয়ে যখন আরও অ্যানালাইসিস করে, তারা এটা কোনো সুরাহা করতে পারে না। একটা পর্যায়ে প্রশাসন থেকেই এই ভবনের কাজ বন্ধ করে দেওয়া হয়। 1 বছর না 2 বছর না, প্রায় 12 বছর এই ভবনের কাজ বন্ধ ছিল। 12 বছর পর এই কাজ আবার শুরু হয়, তবে নতুন মালিকের হাতে। আগে যিনি এই জায়গাটা কিনে কাজ শুরু করেছিলেন, তিনি এই জায়গা সহ, এই অবকাঠামো সহ নাখিল নামক আরেকজন আরাবিয়ানের কাছে এটা বিক্রি করে দেন। তখন নাকি 10 তলা পর্যন্ত হয়েছিল বলতে ফিনিশিং না, জাস্ট খালি কাঠামোগুলো দাঁড়িয়েছিল। আর একটা নির্মাণ কাজ করতে গেলে কিন্তু অনেক ধরনের ইকুইপমেন্টস প্রয়োজন হয়, ক্রেনের দরকার হয়, তারপর কার্গো লিফট সেট করা হয়, যেটা দিয়ে ভারী ভারী জিনিসগুলো বিভিন্ন ফ্লোরে তোলা হয়। তো কাজ শুরু করার পর আবার শুরু হয়ে গেল সেই মৃত্যুর খেলা। অসংখ্য মানুষ মারা যাচ্ছিল, বিশেষ করে গরমকালে বেশি মারা যেত। তবে গরমকালে মারা গেলে এই বিষয়টা ধামাচাপা দেওয়াটা খুব সহজ ছিল। হিট স্ট্রোক করে মারা গেছে, যে কোম্পানির হয়ে সে কাজে এসেছিল সেই কোম্পানি কিছু ক্ষতিপূরণ দিল, পরিবারের কাছে লাশ পাঠিয়ে দিল, বাস এটাই শেষ। কেউ আর জানলই না, বুঝলই না আসল ব্যাপারটা কি। কিন্তু সবার মাথা ঘুরে যায় যখন ভয়ঙ্কর আরও একটি ঘটনা ঘটে। সেটা হচ্ছে, ওখানে যিনি ক্রেন অপারেটর ছিলেন, তিনি ক্রেন থেকে নিচে পড়ে যান। আপনারা যারা বহুতল ভবনে ক্রেন চলা দেখেছেন, তারা দেখবেন যে উপরের দিকে ছোট্ট একটা কেবিনের মতো থাকে, যেখানে একজন ক্রেন অপারেটর বসে থাকেন। যথেষ্ট সেফটি মেনটেন করে তিনি ওখানে পৌঁছান। আর পৌঁছানোর পর আশেপাশের যেই দরজা জানালা, এটা কিন্তু বন্ধ থাকে। নিজে থেকে না খুলে লাফ দিলে কারো কিন্তু ওখান থেকে পড়ে যাবার কথা নয়। ক্রেন ভাঙেও নাই, দরজা খুলে গেল, সে নিচে পড়ে গেল। এত উপর থেকে পড়ার পর একজন মানুষের দেহের কি অবস্থা হতে পারে তা নিশ্চয়ই আর ভাষায় প্রকাশ করার দরকার নাই। খুব নির্মমভাবে উনি নিহত হন। ওখানে প্রত্যেকটা কাজের আগে সেফটি চেক করা হয়। কোথাও যদি কোনো সমস্যা থাকে তাহলে ওই সময় কাজটি বন্ধ রাখা হয়। সেফটি এনশিওর করার পর সেই কাজটি শুরু হয়। এরপর ঘটে আরেকটি মর্মান্তিক ঘটনা। কংক্রিটের ঢালাইয়ের কাজ চলছিল। কংক্রিট তোলার জন্য এক ধরনের মেশিন ব্যবহার করা হতো, তারের সাহায্যে ওই কংক্রিটের স্ল্যাবগুলো তোলা হতো। হঠাৎ করে সেই তার ছিঁড়ে যায় এবং দুটো স্ল্যাব পড়ে দুজন শ্রমিকের উপরে। মুহূর্তের মধ্যেই তাদের দেহ একদম পিষে যায়। অথচ যান্ত্রিক কোনো ত্রুটি ছিল না। তারপরও কেন এমনটা হলো? এরকম কিন্তু হরহামেশাই চলছে। আর কোম্পানি প্রতিনিয়ত নিরীহ এই রেমিটেন্স যোদ্ধা শ্রমিকদের মৃত্যু কেন হচ্ছে, এটা মূল বিষয়টা জানতে না দিয়ে বারবার শুধু ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বারবার টাকার জোরে এই বিষয়টা ধামাচাপা দিয়ে দিচ্ছে। কেননা এই শ্রমিকদের আত্মীয় স্বজন তো এখানে কেউ নেই। শ্রমিকরা যখন প্রতিবাদী হয়ে ওঠে, তখন কোম্পানি থেকে জানিয়ে দেওয়া হয় যে তারা যদি বিন্দু মাত্র প্রতিবাদ করে তাহলে তাদের পরিণতি ভালো হবে না। তাদেরকে দেশে ফেরত যেতে দেওয়া হবে না, তাদেরকে এখানে আটক রাখা হবে, তাদের পেমেন্টগুলো দেওয়া হবে না, তাদের বৈধ কাগজপত্রগুলো দেওয়া হবে না। তারা যেই কোম্পানির হয়ে এখানে এসেছে সেই কোম্পানিগুলোকে জানিয়ে দেয়, কোম্পানি থেকে তাদেরকে হুমকি দেওয়া হয় এগুলো। তো মানুষজন নিরুপায়, কি করবেন? এরকম মৃত্যু আতঙ্ক নিয়ে আর কত। আর প্রতিনিয়ত ওখানে লোকজন আসছিল, চলে যাচ্ছিল। যারা চলে যায় দেখা যাচ্ছে যে অন্য কোনো দেশের লোক, তার ভাষা তো অনেকে বোঝে না, নতুন দেশের লোকজন আসছে। প্রতিনিয়তই তো ভাগ্যের চাকা ঘোরানোর জন্য অনেক মানুষ দুবাইতে আসছে, শ্রমিক হিসাবে আসছে, কাজ করছে। তারা তো আর জানে না এখানকার ভয়ঙ্কর এই অন্ধকার ইতিহাসের কথা। এখানেই কাজ পেয়ে যান আবু বকর ভাই। উনি তো শুরুর দিকে জানতেন না যে এই সমস্যাগুলো রয়েছে। তো ওনাকে যখন কাজে লাগানো হয়, তখন ওনার যিনি ফোরম্যান জানিয়ে দেন যে সপ্তম, অষ্টম, নবম এই 3টা ফ্লোরে একা কাজ করা যাবে না, সবসময় সাথে পার্টনার রাখতে হবে। সেখানে কিন্তু একটা গ্রুপ থাকে, একজন আরেকজনকে পার্টনার বলে, মানে ওই কাজের পার্টনার।
ওখানে বলে দেওয়া হয় যে একা কাজ করা যাবে না, বিশেষ করে রাতের বেলা। তো আবু বকর ভাই উনি তো ওখানে কাজ শুরু করেছেন, উনি তো আর জানতেন না এই সমস্ত সমস্যাগুলো। উনি যখন কাজ শুরু করেছেন ওই সময় ওনার পার্টনার সাথে ছিল, থাকা অবস্থাতে তখন ঘটে আর একটা ঘটনা। হঠাৎ করে ওনার পার্টনার বলে ওঠেন যে আবু বকর, আমার সামনে দিয়ে মনে হলো কিছু একটা চলে গেল। ওই পার্টনার ওখানে নতুন ছিল ওনার মতোই। তো আবু বকর ভাই বললেন যে কই, আমি তো খেয়াল করি নাই। এর কিছুক্ষণ পর পানি খাবেন, তো পানি সহ কিছু কিছু খাবার রাখার আলাদা জায়গা ছিল। তো ওখানে যখন গিয়েছেন, ওইটা কিন্তু রাতের কথা বলছি, রাতের বেলা ওনার ডিউটি পড়েছে আর কি। তো ও যখন গিয়েছেন তখন ওই পার্টনার বলছে যে আমার পানির বোতল তো এখানেই ছিল, পানির বোতল কোথায় গেল? তখন আবু বকর ভাই বলছে যে তুমি খেয়েছো, হয়তো বা খেয়ে অন্য কোথাও রেখেছো মনের ভুলে। বলে না, আমি তো এখানেই রাখছি, পানির বোতল এখান থেকে সরে যাওয়ার কথা না, সবাই এলোমেলো রাখে না, সবাই একটা নির্দিষ্ট জায়গাতেই রাখে। এরপর পানির বোতল খুঁজতে থাকেন, খুঁজতে খুঁজতে ওই ফ্লোরের কিছুটা অন্ধকারাচ্ছন্ন একটা জায়গার দিকে ওনার পানির বোতলটা দেখতে পান। ওই পানির বোতলটা আনার জন্য যখন ওখানে গিয়েছেন তখন উনি চিৎকার করে ওঠেন, কারণ ওনার সামনে দিয়ে আর একটা অবয়বের মতো কি যেন দৌড়ে চলে গেল। এই জিনিসটা আবু বকর ভাইও ফিল করেছিলেন। এরপর ওনাদের ফোরম্যানের সাথে যখন এই বিষয়ে কথা বলেন, ওনাদের ফোরম্যান তো এটা মানতেই নারাজ, বলে না এরকম কিছু না, তোমাদের মনের ভুল, এটা সেটা, এই সমস্ত উল্টাপাল্টা কথা বলবা না। তখন ওনাদের সন্দেহ হলে এই বিষয়ে যখন জানার চেষ্টা করেন তখন জানতে পারেন এখানে অনেক সমস্যা আগেও হয়েছে, এখনও হচ্ছে। আর কোম্পানির থেকে বারবার বলে দেওয়া হয় যে এখানে একটা বহুতল ভবন হচ্ছে, এখানে আগের ভবনের সাথে আরও দুটো টাওয়ার হবে, একটা নাম হলো ট্রাভেলার টাওয়ার, একটা হলো সেন্টার টাওয়ার, একটা হলো বিচ টাওয়ার। এই 3টা টাওয়ার হবে, অনেক বড় বড় ব্যবসায়ীদের জন্য মাথা ব্যথার কারণ হবে। তারা মূলত এই জায়গার বদনাম করার জন্য এই ধরনের কথাবার্তা চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছে, এগুলো কিছুই না। এদিকে আবু বকর ভাই উনিও দেখেছিলেন যে 4-5 হাজার শ্রমিক এখানে কাজ করে, এখানে এত মানুষ কাজ করছে, কই ভয়ের ঘটনা যদি ঘটবেই তাহলে এত লোক কাজ করে কেন, সবাই তো চলে যেত। এইটা চিন্তা করে কিন্তু কাজ করে যাচ্ছিলেন, কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ভয়ের ঘটনাগুলো ঘটছে। ফ্লোরের কিছু ফিনিশিং কাজ দেওয়ার জন্য এক ধরনের মেশিন থাকে যেগুলো মানুষ ঠেলে ঠেলে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, খুব ভারী মেশিন, ইলেকট্রিসিটিতে চলে। এই মেশিনগুলো ওনাদের চোখের সামনে এক জায়গা থেকে আরেক জায়গায় একা একা মুভমেন্ট করা দেখেছেন, যেটা অসম্ভব। একা একা এগুলো মুভমেন্ট করা কোনোভাবেই সম্ভব নয়। এভাবে অনেক ভয়ের ঘটনার শিকার হয়েছিলেন। এবার আসি আর একটা বিষয়ে, সেটা হচ্ছে যে যখন এই আবু বকর ভাই মারাত্মকভাবে এই সমস্যা ফেস করা শুরু করলেন আর প্রতিনিয়ত বিভিন্ন ফ্লোর থেকে মৃত্যুর খবর ওনাদের কাছে আসতো, তখন উনি ওনার মায়ের সাথে কথা বললেন। ওনার মায়ের কাছে দুটো জিন আসে, তারা নাকি পানির নিচের জিন, খুব শক্তিশালী, আর তাদেরকে লালু কালু নামে ওনারা ডেকে থাকেন। লালু ভাই, কালু ভাই, ভাই বলে সম্বোধন করেন। ওনার মায়ের কাছে এই বিষয়টা জানালে, এই লালু কালুর কাছে বিষয়টা যখন জানানো হয়, এই লালু কালু এই বিষয়টার ডিটেলস ইনফরমেশন তথ্য সংগ্রহ করেন। সংগ্রহ করে এই যে আবু বকর ভাই তার মাকে জানান, তার মা জানান যে এই এই ঘটনা, এখানে তো আগে থেকে এই সমস্যা ছিল, এই মালিক এটা স্বীকার করে নাই। এখন ওখানকার জিনেরা নাকি জানিয়েছে যে শুরুর দিকে তারা ভয় দেখানোর চেষ্টা করেছিল, কিন্তু যখন তাদের অনেকগুলো সঙ্গী সাথীকে মাটির অনেক নিচে বন্দি করে রাখা হয়েছে, এরপর থেকে তারা মৃত্যুর খেলা শুরু করেছে। এই খেলা থামবে না, এটা চলমানই থাকবে যতক্ষণ না পর্যন্ত তার সঙ্গী সাথীদেরকে এখান থেকে ছেড়ে দেওয়া না হয়, এটা চলতেই থাকবে, এটাই জানিয়েছেন। আর এই বিষয়টা জানার পর আবু বকর ভাই উনি আসলে ওখানে কাজ করার জন্য সাহস করেন নাই, কারণ কখন কোন বিপদ আপদ হয়ে যায় এটা তো হতেই পারে, কারণ সেখানে অনেক শক্তিশালী জিনেরা রয়েছে। এখানকার কোনো জিনেদের অনুরোধ তো তারা সেখানে না রাখারই কথা, তাই না? এই জন্য ওই জায়গার কাজ কিন্তু এখনও চলমান রয়েছে, এখনও কাজ চলমান রয়েছে। গত বছরও আবু বকর ভাই সেখানে কাজ করেছেন। তবে ওই জিনেরা যেখানে বন্দী রয়েছেন সেখান থেকে তাদের মুক্তির উপায় কি, এই বিষয়টা তো আসলে ওনাদের পক্ষে, অর্থাৎ আবু বকর ভাইয়ের পক্ষে সম্ভব নয়, কারণ এটা অনেক হাই অফিসিয়াল যারা আছেন তারা জানতে পারেন, এটা খুব গোপন বিষয়। আর অ্যারাবিয়ানরা এই গোপন বিষয়গুলো নিশ্চয়ই বাংলাদেশের কোনো শ্রমিকের সাথে ওভাবে শেয়ার করবেন না, এটাই বাস্তবতা। তো এভাবেই কিন্তু কাজটি চলমান রয়েছে। প্রিয় লিসেনার্স, ঘটনাটির আরও অনেক বিবরণ ছিল, আমি সেগুলো তার গেলাম না।
আমি জাস্ট বাস্তবতাটা বোঝালাম আপনাদেরকে যে আমাদের অনেক রেমিটেন্স যোদ্ধা ভাই এভাবে হারিয়ে গেছেন, যাচ্ছেন, হয়তোবা ভবিষ্যতেও যেতে পারেন, কিন্তু আমরা চাই এই ধরনের ঘটনা না ঘটুক। আল্লাহ হেফাজত করুক। মেলটি পাঠিয়েছেন আজিম আহমেদ। আজ আমি আপনাদের আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করছি। ঘটনাটা ঘটে 2010 সালের ডিসেম্বর মাসের শেষের দিকে। বাবা সরকারি চাকরি করে, তাই বাবা বদলি হওয়ায় আমরা নতুন একটা জায়গায় এসেছি। সেখানে আমরা একটি বাসা ভাড়া নেই। বাসাটি ছিল 4 তলা, আমরা 2য় তলায় উঠেছি। 12 দিন হয়েছে মাত্র। আব্বু আর আম্মু একটা কাজে 2 দিনের জন্য গ্রামের বাড়িতে গিয়েছে, তাই আমি ওই দিন বাসায় একা। আমি বন্ধুর কাছ থেকে একটা ভূতের সিনেমা নিয়ে এসেছিলাম। সেই রাতে ওই সিনেমা একা একা দেখি, কিন্তু আমি খুব একটা ভয় পাইনি। আমি আবার একটু সাহসী ছিলাম। সিনেমা দেখতে দেখতে রাত প্রায় 2টা বেজে যায়। আমি ঘুমানোর জন্য শুয়ে পড়ি। একসময় আমার চোখে কোনো কিছুর একটা আলো এসে পড়ে। আলোটা আসছিল জানালার বাইরে থেকে। আমি জানালার দিকে তাকাই, দেখতে পাই একটি মাথা, শুধুই মাথা। গলার নিচ থেকে ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে, কোনো দেহ নেই। চোখ দুটো বড় বড় আর একদম সাদা, চোখের মধ্যে কোনো মনি নেই। তার দাঁত বের করে আমার দিকে তাকিয়ে হাসছে। দাঁতগুলো এত চকচকে যে দাঁত থেকে আলো এসে আমার চোখে লাগছে। আমি চমকে উঠি এবং তাড়াতাড়ি উঠে আমি লাইট জ্বালাই, কিন্তু তখন আমি আর কিছুই দেখতে পাই না। আলোটাও নেই। আমি ভাবলাম হয়তো বা মনের ভুল, যেহেতু ভূতের সিনেমা দেখেছি তাই আমি গুরুত্ব না দিয়ে আবারও শুয়ে পড়ি, কারণ আমার প্রচুর ঘুম পেয়েছিল। একটু পর আবার আলোটা আমার চোখে লাগে। এবার দেখতে পাই ওই মাথাটা জানালার বাইরে থেকে এবার আমার ঘরের ভেতরে ঢুকছে। এবার আমি প্রচুর ভয় পেয়ে যাই। আমি আবার দ্রুত উঠে লাইট জ্বালাই, কিন্তু তখনও আর কিছুই দেখতে পাই না। তারপর আমি আর লাইট অফ করি না, লাইট জ্বালিয়েই শুয়ে পড়ি। একটু পর একটা টাস করে শব্দ হয়, আর এই শব্দের সাথে সাথে লাইটটা নিভে যায়। এবার আমি প্রচুর ভয় পাই। তারপর আমি অনুভব করি মাথাটা আমার উপর ভাসছে, আর মাথা থেকে ফোঁটা ফোঁটা রক্ত আমার হাতের উপরে এসে পড়ছে। শীতের রাত ছিল, তবুও আমি প্রচণ্ড রকম ঘামছিলাম। আমি চোখ মেলতে চেষ্টা করছি, কিন্তু তখন আমি চোখ মেলতেও পারছিলাম না, নড়তেও পারছিলাম না। কিছু করার ছিল না বলে আমি যত সূরা পারতাম সবগুলো পড়তে শুরু করি। একটু পর সেই মাথাটা চলে যায়, তবুও আমি সূরা পড়া বন্ধ করি না। একসময় আমি ঘুমিয়ে পড়ি। সকালে উঠে দেখি আমার ঘরের লাইট ফিউজ হয়ে গেছে, তাই আপাতত অন্য ঘর থেকে একটা লাইট এনে লাগাই চাই, কিন্তু দেখি যে সব ঘরের লাইটই ফিউজ হয়ে গেছে। আমি মা বাবাকে সব ঘটনা ফোনে বলি। তারা সেই দিন দুপুরেই এসে পড়ে গ্রামের বাড়ি থেকে। তারা সব ঘটনা দেখে। আমার হাতে পড়া ফোঁটা ফোঁটা রক্তের দাগও তাদেরকে আমি দেখাই। তারপর আমরা বাড়িওয়ালাকে এমন ঘটনা ঘটার কারণ জানতে চাই, কিন্তু প্রথমে সে বলতে রাজি হয় না। একটু জোর করার পর সে বলে, আমাদের এই ফ্ল্যাটটাতে আগে যে ভদ্রলোক থাকতো, একদিন আমার রুমেই তার গলা কাটা লাশ পাওয়া যায়, কিন্তু তার মাথাটা আজও খুঁজে পাওয়া যায়নি। তারপর থেকে যারা ওই বাসায় থেকেছে তাদের সাথে এমন ঘটনা ঘটেছে। তারপরের দিন আমরা ওই বাসা থেকে অন্য বাসায় চলে যাই। ওই বাসায় আর আমাদের নতুন করে কোনো সমস্যা হয়নি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন। আর আমি জানি আপনি সব সময় ভালোর দলেই থাকেন। আমার নাম মোহাম্মদ রাজু মিয়া, আমার বাড়ি রংপুর বিভাগ, লালমনিরহাট জেলা, আদিতমারি থানা। ঘটনাটি ঘটে আমাদের এলাকায় ঘটা একটি ঘটনাটি ঘটেছে আমার এক মামাতো ভাইয়ের সঙ্গে। সে একদিন হঠাৎ করে রাতে বাইক নিয়ে তার মামার বাসায় যাবে, তো সঙ্গে তার বন্ধুকে সে নিয়ে যাবে। তার বন্ধুকে ফোন দিল যে চল, আমার মামার বাসা অনেক দিন থেকে যাই না, চল একটু ঘুরে আসি। তার বন্ধু বলতেছে যে এত রাতে যাবি,
সে বলতেছে যে চল, মামা হঠাৎ করে জ্ঞান জানি ডাকতেছে, অসুস্থ নাকি, মানে দেখেও আসবো, ঘুরেও আসবো, তুই কাপড় চোপড় গোঠা। তার বন্ধুকে নিয়ে সে রওনা দিল তার মামার বাসায়। কিছুটা পথ যাওয়ার পর সামনে একটা নির্জন ফাঁকা জায়গা ছিল, সেটা পেরিয়ে যাইতে হয়। সামনে একটা বাজার ছিল, সে বাজারে ব্রেক দিল, দুইজনে ঠান্ডা মান্ডা খাইলো, মানে খেয়ে একটু রেস্ট নিয়ে একটু ওইখানে আবার খেলা চলতেছে বিশ্বকাপ, একটু খেলা দেখলো। খেলা দেখতে দেখতে প্রায় রাত 2টা বাজে গেছে। তার বন্ধু বলতেছে যে চল একটু এখন আগাই, রাত তো অনেক হয়ে গেল, আর লেট না করি। আর এদিকে তার মামা অনেক ফোন দিতেছে যে তুই কখন আসবি, অনেক রাত হয়ে গেছে, তাড়াতাড়ি। পরে আবার দুজনে সে বাইক স্টার্ট দিয়ে রওনা দিল। তো কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে একটু মানে সামনে একটা ভাঙা ছিল, একটা ব্রিজ বানাইতেছে ওইখানে আর কি, গ্রামে যে ছোটো ছোটো ব্রিজগুলো, ব্রিজ বানাইতেছে। তার নিচে ব্রিজের উপরে একটা ছোটো মানে বাঁশের ঝাড়, ওই ঝাড় পেরিয়ে যাইতে হয়। তো ব্রিজটা ভাঙা ছিল, রাস্তার নিচ দিয়ে রাস্তা ছিল, মানে মানুষের যাওয়া আসা করার জন্য সেই নিচ দিয়ে রাস্তা আছে, ব্রিজ পার হয়ে যাইতে হয়। তো এখন দুই বন্ধু বাইক দাঁড়িয়ে মানে হেঁটে বাইকটা পার করতেছে, তো রাস্তা ভাঙা, বাইক তো আর পার করা যাচ্ছে না। বাইকটা পার করার পর সে বাইকটা আবার স্টার্ট দিয়ে আবার দুজনে রওনা দিল। কিছু দূর যাইতে না যেতে একটু টিপ টিপ বৃষ্টি পড়তেছে। তারা ফাঁকা একটা জায়গায় একটা ছোট টং ঘর আছে, ওই টং ঘরের সামনে একটা শ্মশান আছে, ওই টং ঘরে দাঁড়ালো, মানে বৃষ্টি পড়তেছে তো দাঁড়ালো। তো দুই বন্ধু কিছুক্ষণ এখানে থাকার পর আকাশ তো ঝিলিক করতেছে, আশেপাশে নির্জন জায়গা, কেউ নাই, ওরা দুইজনে দাঁড়িয়ে আছে। দুইজন ছিল তো অতটা ভয় পায় নাই, ওরা আছে দাঁড়িয়ে। তো হঠাৎ করে দেখতে পেলো শ্মশানের এখানে একটা আগুনের আলো মানে আর কি জ্বলতেছে। ওরা কয়ে একটু আগে যে আসলাম এখানে তো কিছুই ছিল না, এখন হঠাৎ করে আবার আগুন জ্বলতেছে, এটা আবার কেমন কথা। দুই বন্ধু তো ভয়ে একটু যতই হোক মানে একটা হঠাৎ করে এক জায়গায় যে দাঁড়িয়ে থাকা, যতই দুইজন থাক না কেন ভয় তো একটু লাগবেই। তো ওরা দুজন অনেক ভয় পেয়ে গেল। আশেপাশে দেখতেছে কেউ নাই, আর শ্মশানটার ওইদিকে দেখতেছে যে ধাঁধাও করে আগুন জ্বলতেছে। তো ওরা মনে করছে হয়তো কেউ ওইখানে মারা গেছে, এই হয়তো পানিটা নিপে এগুলো আগুনগুলো একটু বাড়তেছে, এটা মনে করছে। তা না, দেখে যে শ্মশানের সেই যেখানে লাশ পড়ে ওইখানে মাঝখানে একটা সাদা লম্বা চুলওয়ালা একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মানে ওরা তো আরও দেখে দুইজনে মানে এত ভয় পেয়েছে তা বলার বাইরে। তখন ও আরেক বন্ধুকে বলতেছে, আমার মামাতো ভাই, ওর বন্ধু বলতেছে যে দেখ, এইখানে তো আমরা এতক্ষণ কাউকে দেখি নাই, এখন হঠাৎ করে কে আসলো এখানে, এটা একটা কেমন আশ্চর্য বিষয়। তো ওর বন্ধু বলতেছে চল আমরা এখান থেকে চলে যাই, এখানে মনে হয় সমস্যা আছে, চল বন্ধু আমরা এখানে থাকবো না, আমরা এখান থেকে চলে যাব। তো বলতেছে দাঁড়া দেখি কি হয়। দেখতেছে মেয়েটা ওদের দিকে আসতেছে, সেই শ্মশান থেকে নেমে ওদের দিকে সামনে আসতেছে। তো ওরা দুজন তখন কি করবে সেটা বুঝতে পারতেছে না। তারা বাইকটি বাইর করেই ওই টং ঘর থেকে বাইকটি বাইর করে স্টার্ট দেওয়ার জন্য করতেছে, কিন্তু স্টার্ট ধরতেছে না। এখন ওরা আরেক বন্ধু বলতেছে বন্ধু চল আমরা এখান থেকে পালাই, জাহান বাঁচা খরচ, বাইক জীবনে বাঁচি থাকলে আমরা বাইক কিনতে পারবো। তো আমার মামাতো ভাইয়ের বাইক, ওর তো একটু মায়া আছে, ও বলতেছে না তারা বাইক স্টার্ট দিয়ে যাবো। পরে বাইকটি স্টার্ট ধরলো, ওরা টান দিয়ে মানে যাচ্ছে, এত জোরে যাচ্ছে, কিন্তু তারপর বাইকটার পিছনে মেয়েটা ছুটতে ওর যে পেছনে যে বন্ধু আছে, আরেকটা বন্ধু যে বাইকের পেছনে বসেছিল, তার ঘাড়ে ওই কালো পিসার যিনি মেয়েটা হাত দিয়ে বলতেছে তারা কই যাস। ওর বন্ধুকে টেনে বাইক থেকে নামাইছে। তখন এ তো বন্দুক ছাড়া যাবে না, ও আবার বাইকটা হঠাৎ করে ব্রেক করে বলছে কে তুমি, আমাদের সঙ্গে এরকম করতেছো কেন? বলতেছে যে তোরা দাঁড়া, তোদের সঙ্গে আমার অনেক বোঝাপড়া আছে। ও বলতেছে যে আমার মামাতো ভাই বলতেছে তোমার সঙ্গে আমার কি বোঝাপড়া, আমরা তো তোমার কোনো ক্ষতি করি নাই। কয়ে এই জায়গায় তোদের মতো দুইটা ছেলে আমাকে বাইকে অ্যাক্সিডেন্ট করে আমি তবু মানে কিছুক্ষণ বেঁচেছিলাম, ওদেরকে এত অনুরোধ করছে যে আমাকে হসপিটালে নিয়ে যাও, আমাকে বাঁচাও, তা ওরা আমাকে রেখে চলে গেছে। ওই দুইজনের জন্য আমি আজ আমার আত্মা এইভাবে ঘুরে বেড়াচ্ছে। আমি মানুষ তোদের মতন এই বাইকওয়ালা ছেলেদেরকে ছাড়বো না, যতদিন
তো আমার মামাতো ভাই বলতেছে যে আমরা তোমার তো কোনো দোষ করি নাই, আমাদের কেন তুমি এরকম করতেছো। ওই মেয়েটা বলতেছে আমার আত্মা এখনো শান্তি পায় নাই, আমার বাবা মাকে আমার দেখার জন্য আমি অনেক ওদের কাছে অনুরোধ করেছি যে আমি বাঁচতে চাই, আমার বাবা মা আছে, আমার কোনো ভাই নাই, আমি একাই, আমার বাবা মা কে দেখবে, তার জন্য আমার আত্মাটা এখনও ঘুরে বেড়াচ্ছে। তো আমার মামাতো ভাই বলতেছে বলো তোমার আত্মা যাতে শান্তি পায় আমার কি করবো, এই জন্য যত কষ্ট করা লাগুক না আমরা করবো। পরে মেয়েটা বলতেছে তোমার পারবে আমার বাবা মাকে এই কাহিনী আর এরকম করে যে আমি মরে গেছি আমার বাবা মাকে বুঝিয়ে বলতে, বাবা যে আসলে যদি আমার বাবা মা বুঝতে পারে তাহলে আমার আত্মা শান্তি পাবে, আর আমার বাবা মা আমার জন্য খোঁজাখুঁজি অনেক কিছু করতেছে, এখনও জানে না যে আমি মারা গেছি, আমার বাবা মা জানে না, আর আমার বাবা মার দায়িত্ব তোমরা নিতে পারবা, মানে এরকম করে মেয়েটা বলতেছে। ওরা বলতেছে হ্যাঁ অবশ্যই পারবো, তোমার বাবা মার দায়িত্ব মানে আমার বাবা মা, আমাদের বাবা মা, এরকম করে মেয়ে তোমাকে চলে গেছে, আমরা তো জানি এটা তো অমানুষের কাজ করেছে, তো বলো তোমার বাসা কোথায়। ও বলতেছে যে এই বলে সেই মেয়েটির বাড়িতে ওরা দুজন ওর মামার বাড়িতে না যেয়ে চলে গেল। ওর বাবা মাকে সব খুলে বললো, পরে ওর বাবা মা কষ্ট পেল একটু, তারপর ওর বাবা মা দায়িত্ব নিল। এই ছিল আমার ঘটনা। রাসেল ভাই যদি ঘটনাটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন।